আগামীকাল যদি প্রধানমন্ত্রী বলে যে এডুকেশন মিনিস্টার মিলন ইজ ডিসমিসড, উড ইউ বি সারপ্রাইজড? আমি এসব কোনো কিছু আমরা সবাই বলে ফার্মের মুরগি দেখে মনে হয় আমরা সবাই ফার্মের মুরগি। আচ্ছা, এটা পডকাস্ট এসে ববি হাজ্জাজ বলল যে ঢাকা ইউনিভার্সিটি ইজ এ কোচিং সেন্টার। ওই স্টেটমেন্টটা শোনার পর আপনার রিয়াকশনটা কি ছিল? কোচিং সেন্টারই তো। কোচিং সেন্টার কি খারাপ নাকি? ঢাকা ইউনিভার্সিটিকে কোচিং সেন্টার বলে ঢাকা ইউনিভার্সিটির কোথায় লাগবে? কার লাগবে? মানে কার গায়ে লাগবে? ঢাকা ইউনিভার্সিটির গা আছে? যদি ইউনিভার্সিটিতে রিসার্চ না হয়, ইউনিভার্সিটিতে যদি রাজনীতি হয়, আমার ভাই তোমার ভাই, খালি আন্দোলন, আমাদের একটা এই আরেক যন্ত্রণা, আমরা কবে জানি ঠিক হব। প্রবলেম হচ্ছে ওনার সাফার করে আরেকজন, কিছু হইলে রাস্তাটা আটকায় দাও। কেন ভাই এটা রাস্তা আটকায় আন্দোলন করতে হবে? এই উপমহাদেশ থেকে এই বুলশিট জিনিসের কালচারটা কবে যাবে? তাহলে বাংলাদেশে থেকেও which university gives you the best scope to grow and learn? এইচএসসির পরীক্ষাটা যে হইল, কেমিস্ট্রি পরীক্ষায়, ইন্টারমিডিয়েটের কেমিস্ট্রি পরীক্ষায় 4টা সৃজনশীল ভুল হয়েছে। কেন? হাউ? কেন? 13 লক্ষ বাচ্চা পরীক্ষার হলে বৈশা ও যে একটা টেনশন করছে। ফিজিক্সের 2টা সৃজনশীল ভুল, ইংলিশ ভার্সনের বানান ভুল, ইংলিশ ভার্সনের বায়োলজি কোয়েশ্চেনে ইংলিশ ভার্সনের কোয়েশ্চেন ভুল। কারা করতেছে এগুলা? স্টুডেন্টদের আপসেট হওয়ার একটা কারণ হচ্ছে এই বন্যার মধ্যে, বৃষ্টির মধ্যে তাদেরকে বলা হয়েছে সকাল সকাল গিয়ে হাত টুবে পানি দিয়ে দে হ্যাভ টু গো সিট দ্য এক্সাম। এটা কেন? এটা তো যে কোনো লজিক্যাল মানুষ জানে যে এক্সামটা পোস্টপোন করতে হবে। এখন 400 টাকা বেতনে ক্লাস 7-এ একজন স্টুডেন্টকে পড়ায় টিচিং জার্নি শুরু। 100 টাকার 4টা নোট কেউ আমাকে দিচ্ছে, এটা তো আমার কাছে স্বপ্নের মতো। বছরে শুধু অফলাইনে পড়ায় 4 কোটি টাকা ইনকাম করে। টিচার হয়ে অনেক কামাতে পারবা। হ্যাঁ হ্যাঁ, মানে এখন আজকে যদি চায়, আজকে 2টা অডি কিনতে পারবে। স্টুডেন্ট লাইফের প্রেম নাকি বিয়ে করার পরের প্রেম? প্রেম শব্দটা মানে এটা কি লম্বা করে বলবো? বলেন। মানে প্রেম শব্দটা জুলাইয়ের গণঅভ্যুত্থানের 2 বছর হলো। ইট ওয়াজ এ স্টেট স্পন্সার্ড ম্যাস মার্ডার অফ স্টুডেন্টস। অনেকেই জেলে ছিল স্টুডেন্টদের পাশে দাঁড়াতে গিয়ে, তার মধ্যে আপনি একজন ছিলেন। আমি তো ভাবছি যে আমি মানে পিস্তলটা ঠেকে একটা গুলি করে দিতে পারতো। মানুষের দয়া আমি বেঁচে আছি। রিগ্রেট হয়? মানে আজকে উই আর ব্যাক উইথ আনাদার এপিসোড অফ স্ক্যান্ডালাস, অ্যান্ড আজকে আমাদের সাথে আছে একজন ভেরি ভেরি স্পেশাল। তিনি অলওয়েজ স্টুডেন্টদের সাথে, হি ইজ অলওয়েজ দেয়ার, অ্যান্ড উই আর ভেরি ফর্চুনেট টু হ্যাভ হিম টুডে। ফাহাদ স্যার, থ্যাংক ইউ ফর কামিং টুডে। মাই প্লেজার ডিয়ার। ভাইয়া, আপনার জন্য প্রথমে একটা প্রশ্ন আসবো যে যখন আমরা এই এপিসোডটা প্ল্যান করি, দেখতেছি যে এডুকেশন লাইনে কারা কারা আছে। তখন দেখলাম যে আইমান সাদিক, সবাই বলে আইমান ভাই, সোহাগ ভাই ফ্রম উদ্ভাস, কিন্তু ফাহাদ স্যার, এটা কি মানে আপনি আরেক লেভেল উপরে নাকি আপনাকে সবাই স্যার বলে ডাকে? জানি না আমি এটা কেন, মানে সম্মান, অন্য ধরনের সম্মান। সোহাগ ভাই আসলে অন্য লেভেলের, মানে সোহাগ ভাই মানুষটা অন্য লেভেলের। আয়মান তো মানে যার কথা তুমি বললে আমি কোট করে বলতেছি, প্রত্যেকটা মানুষই ইউনিক। আমাকে যে মানুষ কেন বলে এটা আমি জানি না। হয়তো ধরো বয়সের একটা ব্যাপার আছে, কারণ আমি 2005-এ ইন্টারমিডিয়েট পাস করছি, তো হয়তো ওই হিসাবে একটু বয়স হিসাব করে আমাকে একটু বৃদ্ধ বানায় ফেলা হয়েছে। এটা আসলে সম্মানের একটা ব্যাপার, আবার ভারও আছে। মানুষ বলে, এটা কেন বলে? হয়তো ভালোবেসেই বলে, অথবা এটা কোনো না কোনোভাবে প্রচলিত হয়ে আসছে। আপনাকে যদি ফাহাদ স্যারের বদলে ফাহাদ ভাই বলতো, would that make you happy? খারাপ লাগতো না, ভালোই লাগতো না, মানে একই রকম লাগতো। মানে মনে হইতো যে ফাহাদ ভাই বললে এখন ভালো লাগে কি, ও আমাকে তাহলে রিলেট করতে পারতেছে, মানে আমি আরও একটু বেশি কানেক্টেড। প্যারা নাই, এগুলো নিয়ে আই এম নট ওয়ারিড অ্যাবাউট ইট। না যাক, আজকে আনার আরেকটা স্পেশাল জিনিস হচ্ছে এই শোয়ের 1.5 বছর হয়েছে, এবং এই শোয়ের একদম ফার্স্ট এপিসোড উই ওয়ার ভেরি ফর্চুনেট টু হ্যাভ ভাইয়া। এখন আই থিঙ্ক 32টা এপিসোড পর ভাইয়া ইজ ব্যাক, অ্যান্ড আজকে আমরা চেষ্টা করবো আর একটু মানে একটু ধামাকা অ্যাঙ্গেলে যাইতে। চাও বলতে রেডি? আমি রেডি, একদম আনফিল্টার্ড, কোনো আনফিল্টার্ড কোনো কিছু লাগবে না। বলো। আচ্ছা, ওইসবে যাওয়ার আগে আমরা চাইল্ডহুড নিয়ে স্টার্ট করবো। আপনার সবসময় প্ল্যানেই ছিল এয়ারফোর্স বা আর্মিতে যোগ দেওয়া, ক্লাসরুমে না। সো হাউ ডিড অল অফ দ্যাট হ্যাপেন? ওটা তো হচ্ছে মানে পিয়ার প্রেশার থাকে,
পরিবার বা তৎকালীন সময়ে আমি 2003 এসএসসি পাশ করার পরে কলেজে যখন ঢুকলাম, আমি সরকারি তোলারাম কলেজে পড়েছি। তো তখনকার যে সারাউন্ডিংস, তখনকার যে সমাজ ব্যবস্থা, তখন আমি বুঝতে পারলাম যে আমি ছোটবেলা থেকে খুব ফিজিক্যালি ফিট ছিলাম, খেলাধুলা করতাম, এখনো স্টিল ফিট, very, হ্যাঁ ফুল ম্যারাথন দিতে পারি। তো তখন মাশাআল্লাহ। মনে হইতো যে এমন একটা প্রফেশনে যাইতে, যে প্রফেশনটার মধ্যে একটা ইউনো মানে ভাব আছে। তখন বিসিএস ক্যাডার বা এই জিনিসগুলা বা কলেজের টিচার বা স্কুলের টিচার, এই জিনিসগুলো তখনকার সময় হয়তো খুব একটা আমাকে টানতো না। তো আর্মি অফিসার কানে আসছে যে কি, যে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে আর্মি অফিসারের একটা পরীক্ষা হয়, সেখানে ভাইবা হয়, রিটেন হয়, আইএসএসবি হয়, ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড। তো ওইটাই মনে হয় পারবো। তো সেখানে হচ্ছে মেধার অত দরকার নাই, মানে জটিল এবং কঠিন ফিজিক্সের কোনো কোয়েশ্চেন সলভ করা লাগবে না, কেমিস্ট্রির কোনো বিক্রিয়া দেওয়া লাগবে না, সেখানে ফিটনেস প্লাস লিডারশিপ কোয়ালিটি হলেই হবে। ডিসিপ্লিন। তা আমি খুব ডিসিপ্লিন পছন্দ করি, খুবই ডিসিপ্লিন পছন্দ করি। তাই আমি ভাবলাম যে আমি তখনকার সময়ের কথা বলছি, এটা কি ঢাকার মধ্যে না ঢাকার বাইরে? নারায়ণগঞ্জে। আমি তখন নারায়ণগঞ্জে। হ্যাঁ, তো কাহিনী হচ্ছে যে তখন মা বাবাও বললো যে ঠিক আছে যা। আমি একদম মনে প্রাণে ডিফেন্স গাইড, ফার্ম গেটে ডিফেন্স গাইডে ভর্তি হলাম তখন। আচ্ছা। তো তখন ভাবলাম যে আসলে জীবনে একটা কিছু করা লাগবে, মনে প্রাণে আল্লাহর কাছে বললাম, আমি নামাজে বলতেছি যে আল্লাহ আমাকে তুমি প্লিজ একটু চান্স করে দাও, যত হার্ড ওয়ার্কিং আছে সারাদিন পুশ আপ দিব, সারাদিন দৌড়াবো, সারাদিন সাঁতরাবো, কোনো সমস্যা নেই, আর্মি অফিসার হওয়া লাগবে। ওই মানে কি বলে, ওই ড্রেসটা পরা লাগবে। আমি তখনকার সময় মনে করতেছি আর কি। তখন আপনার বয়স কত? 17-18? ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম, এরকমই হবে। তখন আর কি এত কিছু তো জানতাম না, তখন ফোন দিয়েও যে বুঝবো যে কোনটা ক্যারিয়ার হওয়া উচিত তাও জানতাম না। তো এইটাই মনে হয়েছে, এটা কি কতটুকু শুদ্ধ কতটুকু ভুল সেটা অ্যাসেসমেন্ট করারও কোনো সুযোগ নেই। বাবা মার তো ওই রকম ক্যারিয়ারে ডাইভারশন দেখাইতে পারতো না। আচ্ছা ঠিক আছে, তোর মনে হয়েছে যা দিয়ায়। তো ইনশাল্লাহ যা হইলো তাই হয়েছে। মানে আইএসএসবিতে গিয়ে মাশাল্লাহ 4 দিন পরে একটা রেড কার্ড। আমি বুঝতে পারলাম না এটা কি হইলো। রেড কার্ড মানে হচ্ছে সোজা কথায় যে তুমি ফেল, তুমি সরো, তুমি কোথায় আসছো, ভুল জায়গায় আসছো। বহুত কান্নাকাটি করছি। ওইটা কি প্রথম ফেল করার এক্সপেরিয়েন্স? এর আগে তো জীবনে ফেল করি নাই, মানে একাডেমিক ফেল তো নাই। ডিড দ্যাট ফিল লাইক অ্যান একাডেমিক? মানে মনে হয়েছিল যে কে যেন মারতেছে, মানে কি হইলো এটা জীবনে, এটা রেড কার্ড দিয়ে দিল, আমার রেড কার্ড দিয়ে দিল, আর্মি হব আমি। মানে কি, ধরো পুশ আপ দিলে 100-150 পুশ আপ দিয়ে ফেলতে পারতাম। তা আমি তখন মনে করতাম যে ফিজিক্যাল ফিটনেসই মনে হয় আর্মি হওয়ার মূল কাহিনী। কিন্তু ওইখানে আইএসএসবিতে যাওয়ার পরে যে সাইকোলজিক্যাল টেস্ট হয়, লিডারশিপ কোয়ালিটি দেখা হয়, তারপরে হচ্ছে তুমি হয়তো জানবা ওই যে আরও কিছু মানে কমান্ডিং পাওয়ার, ইভেন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডেও যদি কেউ থাকে, সেগুলো হয়তো আমার ফ্যামিলিতে এরকম কিচ্ছু নাই, যে অনেক কিছু তারা হয়তো দেখে, এটা আমার ফিলিংস, বাট রিয়েলিটি কি আমি জানি না। রেড কার্ড দিয়ে দিল, তা আমি অবাক যে কি হইলো বুঝতে পারিনি, অনেক শখে ছিলাম। এরপরে এয়ারফোর্সের জন্য পরের বার অ্যাপ্লাই করা যায়, সেকেন্ড টাইমে আবার অ্যাপ্লাই করলাম, ঠিক একই রকমভাবে আলহামদুলিল্লাহ আরেকটা রেড কার্ড। তো এই 2টা রেড কার্ডের মানে হচ্ছে যে আমার জন্য জীবনে আর কখনোই আর্মি বা ডিফেন্সে যাওয়ার সুযোগ নেই। তো এইরকম একটা বড়, এত কম বয়সে ওই সেন্স অফ একটা ফেলিয়ার আসছিল, আই এম শিওর। হাউ ডিড দ্যাট এফেক্ট ইউর মেন্টাল হেলথ, কিংবা আপনার স্বপ্ন যেগুলো ছিল তখন এগুলো সব ভেঙে পড়ে? মানুষ একটা অত্যন্ত সহনশীল একটা প্রাণী, মৃত্যুর আগ পর্যন্ত মানুষ হচ্ছে সব কিছু সহ্য করতে পারে। হয়ে গেছে, সহ্য করছি, পার হয়ে আসছি, অনেক কান্নাকাটি করছি যে এটা কি হইলো, আমার নিল না কেন, কি পারলাম না, হাইট ছিল, ফিটনেস ছিল, আর বলেও তো না যে কেন যে বাদ দিছে তাও বলে না। একটা রেড কার্ডে লেখা থাকে যে থ্যাংক ইউ ভেরি মাচ, কি যেন এটা লেখা আছে। আমি রেড কার্ডটা এখনও আছে, 2টা রেড কার্ড 2005-এর এখনও আছে, কিন্তু আমি আর মনে করতে চাইও না। হয়তো তখন এখন যেটা মনে হয় আর কি, যেহেতু মুসলমান হচ্ছে তাকদিরে বিশ্বাস করে, তো ওইটাই হচ্ছে একমাত্র হোপ, যে আমি এখন মনে করি হয়তো এটা আমার তাকদিরে ছিলই না। আমি তখন মনে করতাম যে ওইটা আমার হয়তো লাইফের বড় ক্যারিয়ার, আল্লাহর হয়তো ডিফারেন্ট একটা প্ল্যান ছিল, এই কারণে আজকে আমি তোমার সামনে। আলহামদুলিল্লাহ। টিচার হওয়া কি প্ল্যান বি ছিল? একদমই ছিল না। প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি একটাও না, ছিল না। টিচার যে একটা প্রফেশন বা এইটা যে হয়ে সমাজে স্টাবলিশ হওয়া যায়, এটা কি 2005-06 সালে কে চিন্তা করছে? বা ওই সময়টাতে টিচার হইতে গেলে আমাদের সময় আমরা কি দেখতাম? আমাদের সময় ছোটবেলায় আমি যদি একটু মনে করি যে মাল্টিন্যাশনাল জব, মাল্টিন্যাশনাল শব্দ তো শুনিনি তখন।
ওই 2005 সালে কিসের মাল্টিনেশনাল শব্দ শুনছি আমি তখন দেখতাম যে রাজ্জাক এবং শাবানার মুভিতে সালমান শাহ হচ্ছে ফেরারি গাড়িতে করে খুব একটা নাটক মানে ইস্যু করতেছে জীবনের সাকসেস মনে এরকম একটা কিছু আর দেখতাম হচ্ছে কালো স্যুটটাই পরে ব্রিফকেস হাতে নিয়ে কেউ একজন অফিসে যাচ্ছে আচ্ছা, মানে এইটা হচ্ছে চাকরি মানে চাকরি করতে গেলে গাড়িতে উঠতে হবে একটা ব্রিফকেস হাতে থাকবে চেয়ার টেবিলে বসবো কাগজপত্র খুলবো একটা অফিস থাকবে এরকম হচ্ছে একটা জীবন এতটুক পর্যন্ত ওইটা মানে সাকসেস। এইটাই মানে হচ্ছে যে সাকসেস না মানে এইটাই মনে হয় জীবন মানে এইটাই জীবন তখন এটা বোঝা যায় না যে দেশের বাইরে যাওয়া যাবে পাইলট হওয়া যাবে অ্যাথলেট হওয়া যাবে এই জিনিসগুলো তো তখন ক্লিয়ার ছিল না তাও মনে হয়েছে যে চাকরি মানে পড়তে থাকি লেখাপড়া শেষ করে চাকরি হবে এরকম একটা চাকরি করব মানে ইউজুয়াল লাইফ তারপর একটা বিয়ে শাদী হবে তারপর ঘর সংসার করবো এইরকম সো টিচাররা তো তখন তাও ছিল, সো তখন মানে একটা টিচারকে ওই বয়সে when you used to see কখনো কি মনে হতো যে এই মাস্টার সাকসেসফুল? না আমি কখন এরকম আমার কাছে সাকসেসফুল তো বোঝা যায় না আমাদের কাছে তখন মনে হয়েছিল যে ধনী ব্যক্তি যারা যাদের টাকা আছে এরা জীবনে সুখে থাকে কারণ ঘর আছে বাড়ি আছে তারপরে হচ্ছে সংসার আছে সংসারে সবকিছু করতে পারছে টাকা আছে মানে সে সাকসেসফুল। আর সেই সময় টিচাররা সাধারণত ধনী ব্যক্তি ছিল না, ওই লেভেলের একটা লাইফ লিড করতে পারবে এটা ভাবা যায় এটা না। তো আমি তখন সে আমাদের চিন্তা ভাবনায় বা সাইকোলজিতে ছিল না ওইটা যে আমাকে টানবে যে টিচার হওয়া যাবে আমাদের কাছে টিচার মানে হচ্ছে মাথায় চুল সিতি করে কলম একটা দিয়ে উপস্থিত রোল নাম্বার 1 রোল নাম্বার 2 এরকম লাইফ এটা তো অ্যাট্রাকটিভ লাইফ ছিল না। 400 টাকা বেতনে ক্লাস 7 একজন স্টুডেন্টকে পড়ায় টিচিং জার্নি শুরু। হ্যাঁ আমার কবে এটা? এইটা 5-এ ওই মাঝখানে ওই সময়টাতেই হচ্ছে আমার আমি যে কোচিংয়ে পড়তাম ওই টিচার আমাকে একটা টিউশনি দিল আর কি যে একটা মেয়ে আছে তুমি পড়াবা কিনা তখন তো মানে জীবনের প্রথম ইনকাম ওইটা ছাড়া তো অপশন নাই 400 টাকা তখন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো পড়াইতাম এবং মানে সপ্তাহে 5 দিন পড়ানোর পরে 100 টাকার 4টা নোট কেউ আমাকে দিচ্ছে এটা তো আমার কাছে স্বপ্নের মতো আনবিলিভেবল। সো টিচিং এর প্রথম ফিলিংটা আসলে কেমন ছিল? খুবই মানে কম আমি বয়সে তখন ছিল, বুঝতে পারিনি যে এটা আমার জন্য মানে এটা আমি ভালো ফিল মানে মজা লাগছিল নাকি it was more about টাকা পাইতেছি why not? টাকা পাচ্ছি ওকে একটু পড়াই কিন্তু এটা মনে ধরছে হচ্ছে আরো পরে আচ্ছা, যখন আমি বুঝতে পারলাম আমি তো জানি না যে এটা আমার ভালো লাগবে করতে করতে ভালো লাগে না ওই রকম হচ্ছে পড়াতে 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 যখন মনে হইলো যে ভালো কেন লাগে একটা জিনিস ডিফারেন্ট মানুষকে বোঝানো আমি কোন সময় থেকে যেন মজা পেয়ে গেলাম যে ধরো প্লবতা অথবা আর্কিমিডিসের একটা প্রিন্সিপাল আছে তুমি হয়তো জানো বা ধরো রবার্ট বয়েলের সূত্র বা চার্লসের সূত্র কিভাবে বোঝাবো আচ্ছা নিউরন আমি এখন মানুষকে বোঝাবো মানুষ কিভাবে স্বপ্ন দেখে মানুষ কিভাবে ঘুমায় কি ঘুম থেকে উঠলে কীভাবে মনে থাকে এই যে আমি জিনিসগুলোকে এক্সপ্লেন করতেছি উইথ ডিফারেন্ট পিপল ওরা যখন তাকায় থাকে এবং যখন একটা কিউরিওসিটি নিয়ে তাকায় থাকে ওই তখন থেকে মনে হলো যে না মনে হয় এইটা একটা মানে মজার জায়গা অ্যাডিকটিভ মানে মজার জায়গা আমি বললে মানুষজন দেখে বা বাচ্চারা শোনার চেষ্টা করে তখন থেকে একটু একটু করে হয়তো ভালো লাগা কাজ করছে ওই মোমেন্টের হয়তো স্মৃতি তো মনে নাই বাট আমার ফিল হচ্ছে হয়তো ওই রকম এইসব জিনিসই ভাবতাম। সো টিউশনি একবার শুরু করার পর আপনি আর কখনো থামেন নাই? আর মানে মানে আর কখনো থামতে হয় নাই এটা যে ইচ্ছে করে থামি নাই তা না হয়তো আমার ভাগ্যে এটাই ছিল পড়ানো স্টার্ট করছি এই ব্যাচে পড়ানো স্টার্ট করছি এই যে হাতটাকে বডির অ্যাক্সিসে নিয়ে যে লেখা স্টার্ট করছি এটা এখনও চলতেছে এটা যে আমি কোনোদিন বন্ধ করে দেওয়া লাগবে বা বন্ধ করে দিতে হয়েছে এরকম ঘটনা গত 21 বছরে ঘটে নাই মানে চাকরি করছি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছি অফিস 5টায় শেষ কিন্তু 5টার পরে এসে আমি একটা ব্যাচ পড়াইছি এইটা হয়েছে করোনা আসছে এই যে 21-এ কিন্তু তার আগে আমার জীবনটা এরকমই গেছে বাসায় পড়াইতে গেছি ব্যাচ পড়াইছি তারপরে আমার অফিস আমার কোচিংয়ে এসে পড়ছে আমি আবার বিভিন্ন কোচিংয়ে ক্লাস দিতাম হয়ে আসছে বিষয়গুলো এগুলো যে প্ল্যান করে হয়েছে হয় নাই এমন না মানে বিভিন্ন সময় সুযোগ আসছে এক এক বছর এক এক সুযোগ আসছে আই টুক ইট অ্যান্ড ইউজ ইট হয়ে গেছে নো রিগ্রেটস জিরো রিগ্রেট একটু রিগ্রেটও নাই আলহামদুলিল্লাহ। আর্মি এখন ওই রিগ্রেট করে তো আসলে লাভ নেই তুমি বলো রিগ্রেট করে কি লাভ আছে এখন আমি আফসোস করব যে আর্মিতে হয় নাই এখন আমি কোনো আফসোস নাই আফসোস রাখার কোনো দরকার নেই আবার এইটাও আমি মনে করছি না যে আর্মিতে গেলে হয়তো খারাপ কিছু হইতে পারতো ভালো কিছু হইতে পারতো
আর্মি লাইফ তো অনেক ভালো, বাট আমার কোনো রিগ্রেট নেই। এটা মনে করে যে রিগ্রেট করে আমার আসলে কোনো লাভ নেই। রাইট। আমি শুনতে পারছি যে আপনার আরেকটা স্বপ্ন ছিল ইউএনএ জব করার। ইয়েস। সো এখন যদি আপনাকে ইউএন থেকে অফার দেওয়া হয় যে ক্লাসরুম ছেড়ে ইউএনএ জয়েন করবেন, সরি, ইউএনের ক্লাসরুম হইলে বা ইউএনের কোনো এডুকেশনাল প্রজেক্ট হলে আমি যাব। হ্যাঁ, সেটা এডুকেশন ছাড়া এখন আপনার নো, এটা এখন আমার সব কিছু। ইউএনএ জব করার ইচ্ছা ছিল ওই যে তখন, মানে যখন চাকরি জীবনটা স্টার্ট করলাম তখন মনে হয়েছে যে, তখন আমার যে সুপারভাইজার স্যার নিজাম স্যার, আমি খুবই শ্রদ্ধা করে স্মরণ করি, থ্যাংক ইউ নিজাম স্যার, আপনার পরামর্শে, আপনার সাহচর্য থেকে আমি আমার জীবনের পেশাগত জীবনটা শুরু করেছি। নিজাম ইউ আহমদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, স্টিল ইউ আর ইন মাই হার্ট। উনি আমাকে তখন স্বপ্ন দেখালেন যে ক্যারিয়ার করো, দৌড়াও, মানে তোমার মতো একটা ছেলে যে এত ফিট, বিভিন্ন জায়গায় যাবা, হিউম্যানিটেরিয়ান যে জবগুলো আছে, তখন আমি এটা ভাবতাম যে ইউএনের এক একটা জব হচ্ছে হাজার $1,000 ইনকাম, হ্যাঁ, কিন্তু ওইটা লাইফের রিস্ক আছে। success, হ্যাঁ, লাইফের রিস্ক আছে। আফগানিস্তান যাব, সুদান যাব, কাজাকিস্তান যাব, ইউএনের কাজ করব, আমি ফ্রি। তখন তো হচ্ছে জীবন মানে কি, যেখানে যাইতে বলবে আমি সেখানে যাব, জীবনটা তখন ওইরকম। তো এইভাবে আর কি স্বপ্নটা তৈরি হয়েছে। অনেকেই যারা এখন ক্যারিয়ার শুরু করতেছে তাদের জন্য কি টিচিং বা টিউশন একটা ভালো জব হয়ে থাকতে পারে? টিচিং ইজ নট আ জব এখন। টিচিং, তুমি আমাকে যেই ফ্রেমওয়ার্ক থেকে চিন্তা করতে বলতেছো, কেউ যদি টিচার জব বলতে কি বোঝায়, মানে আমি কি জব করি নাকি? আমি তো জব করি না, আমি তো স্বাধীন মানুষ। আমারকে ফলো না করে যদি টিচিং কেউকে জব হিসাবে নিতে চায়, তাহলে এখন যেটা জব বলতে 9 to 5 যেটাকে আমরা বুঝি, এটা আইদার ইনস্টিটিউশনাল জব হইতে পারে। কেউ যদি টিচিং প্রফেশনটাকে নিতে চায় তাহলে স্কুল অথবা কলেজে চাকরি নিতে হবে, বা কোচিং সেন্টার পড়াইলো। কোচিং সেন্টার পড়ানোটা তো হচ্ছে মানে এটা হচ্ছে জব কোন সেন্সে না, পার্মানেন্ট সেন্সে না। আচ্ছা, মানে এইটা দিয়ে বিয়ে করা যায় না। মানে বিয়ে করতে গেলে কেন এটা আসতেছে, কোচিং সেন্টারে পড়ে বিয়ে করা কোচিং সেন্টারে সম্ভব না। পড়ায় এটা পাত্রীর বাবা ভালোভাবে নেয় না। আচ্ছা, কিন্তু সে হয়তো 2 লাখ টাকা ইনকাম করে মাসে, সরকারের যে কোনো অফিসারের বেতনের 10 গুণ ইনকাম করে, কিন্তু সমাজকে বোঝানো যায় না। আপনার কি এই সমস্যা ফেস করতে আমার হয়েছিল? কেন জানি আমি কেন জানি এরকম ফিল করা লাগে নাই। তবে শুরুর দিকে একটা ধাক্কা আসতেছিল। আমি তো তখন চাকরি করি, আমি যে এইটা ক্যারিয়ার করে বিয়ে করব বিষয়টা এমন ছিল না। আমি তো বিয়ে করছি আরও 7 বছর আগে, 8 বছর আগে। তা 8 বছর আগে যখন বিয়ে করছি তখন আমি চাকরিরত অবস্থায় আছি। আমি খুবই কোথায় ছিলেন তখন? আমি তখন ফ্রান্সের একটা এনজিও ছিল, ওয়াটার অ্যান্ড লাইফ। আমার ওয়াটার অ্যান্ড লাইফের কো-ওয়ার্কার যারা, আমি রিয়েলি হ্যাপি। আমি প্রোগ্রাম ম্যানেজার ছিলাম এখানে, অপারেশনস ম্যানেজার ছিলাম, এবং খুবই সুন্দর একটা আমার বিয়েতে ফরাসি এরকম 15 থেকে 20 জন স্টাফ আসছিল, অ্যান্ড আই ওয়াজ ভেরি গুড ইন ফিলিংস। আমি খুবই ভালো ফিলিংসে, খুবই সুন্দর একটা সোশ্যাল স্ট্রাকচারে আমার জীবনটা কাটছে এখন পর্যন্ত। কিন্তু তুমি যে প্রশ্ন করছো, কেউ যদি টিচার হিসেবে, টিচার হওয়া এই 26 সালে কি অনেক অ্যাট্রাকটিভ একটা ক্যারিয়ার মনে করেন বাংলাদেশে? বা বাংলাদেশের টিচার হওয়া ইজ ইট এ ভেরি অ্যাট্রাকটিভ থিং ইন দ্য বিগ 2026? কে ভাবতেছে এটা চিন্তা করতে হবে। টিচিং এটা কেউ ইচ্ছা করে করলে হবে না। কারো যদি খুব প্যাশন থাকে যে আমি পড়াবো, তাহলে সে যে কোনো ক্যারিয়ারে ডেভেলপ করবে। সে কোচিং মাস্টার হইলেও ভালো ইনকাম করবে, সে এডটেক দিলেও ভালো ইনকাম করবে, সে স্কুলে পড়াইলেও ভালো ইনকাম করবে, যদি ইনকাম করাটা How সমাজের does চোখে। someone know they have a passion for teaching? ফিলিংটা আসলে কি এক্স্যাক্টলি? বন্ধুদের সাথে আড্ডা দিতে চাইলে এখন বেস্ট জায়গা হলো সাংহাই। এখানে পাবেন ডাম্পলিংস, ব্যাং ব্যাং চিকেন, ক্রেজি একটা আইস মাইলো, আর আরো অনেক জোস জোস প্যান এশিয়ান আইটেম। ও আর বাই দ্য ওয়ে, এখানে আসলে ইউ ক্যান এনজয় দ্য আর্কেড এন্ড ক্যারিওকে এজ ওয়েল। শুরু হয়েছিল একটা ফুড কার্ট দিয়ে, এখন দিয়ে 4 ব্রাঞ্চেস ইন বনানী, ধানমন্ডি, গুলশান স্টেবল এন্ড সেন্টার পয়েন্ট উত্তরা। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? এন্ড ব্যাক টু দ্য এপিসোড। পড়াইতে সে ভালো, এটা তার পার্সোনাল ব্যাপার। সে পড়াইতে ভালো ফিল করবে, সে এটাতে এনার্জি ফিল করবে, সে কখনো খারাপ লাগবে না তার। এই যে আমার কোনো সময় খারাপ লাগে না আমাকে পড়া। আমি যদি এখনও, যে ধরো আজকে একটু আগে ক্লাস নিয়ে আসছি, আমি একটু আগে ক্লাসে আমি আলোর প্রতিসরণ পরে আসলাম, তরঙ্গ শব্দ পরে আসলাম, V=F আমি 20 বছর আগেও V=F পড়াইছি। কিন্তু তখন আমি যেভাবে পড়াইতাম, যাদেরকে পড়াইতাম, এখন আমি অন্যভাবে অন্য কাউকে পড়াই। প্রতি মোমেন্টে আমি পার্সোনালি এটাকে চেঞ্জ ফিল করি। কিন্তু এখানে কেউ যদি টিচার হতে চায়, সে যদি প্রথমেই চিন্তা করে যে আমি এখন মান্থলি তাহলে 3 লাখ টাকা ইনকাম করব, এইটা সম্ভব না। এখন সম্ভব না।
কোন পার্সপেক্টিভ থেকে তুমি নিজেকে দেখবা, এটা ওই পার্সনটাই ডিসাইড করবে। আমার মোটা দাগে কথা হচ্ছে, কেউ যদি টিচার হতে চায় তাহলে তাকে টিচিং প্রফেশনটা তার রক্তে আছে কি না তার মনকে জিজ্ঞেস করতে হবে। এমন না যে আমি যদি এখন মাসে 20,000 টাকা স্যালারি পাই, আমার ভাল লাগতেছে না, টানতেছে না, আমি ছেড়ে দিব। এমন আমি অনেক মানুষ দেখছি যে টিচিং লাইফে অনেক সুন্দর সাকসেসফুল ক্যারিয়ার, কিন্তু সমাজের চাপে ব্যাংকার হয়ে গেছে। সে টিচিং করে, এরকম অসংখ্য, আমি 100 এক্সাম্পল দিতে পারবো, টিচিং করে মাসে 2 লাখ টাকা কামাইতো, কিন্তু বিয়ে করার আগে ব্যাংকার হয়েছে, 20,000 টাকা স্যালারিতে ঢুকছে ব্যাংকার হিসাবে, এবং ওই পরিচয়ে বিয়ে করে এখন সে ব্যাংকে কাজ করে, রিগ্রেট ফিল করে, কিন্তু কিচ্ছু করার নাই। সমাজের চোখে তো টিচারকে মানুষ ভালোভাবে দেখে না, যত ইনকামই করুক। আর সমাজ যদি একটু দেখতো যে যেই মানুষটা টিচার হিসাবে এত ভালো পড়ায়, সে ওইটাই হওয়া উচিত। মানুষ তো নিজের সাকসেসটাকে আরেকজনের চোখ দিয়ে দেখে, এটাই সমস্যা। টিচারকে এখনো ভালোভাবে দেখা হয় না, মানে সম্মান দেওয়া হয় না। এটা আমি একটা পড়তেছিলাম যে কোচিং মাস্টার বইলে একটা উড়ায় দিবে, কোচিংয়ে পড়ায়, মানে কি জানি একটা As if ব্যাপার। কি জানি হ্যাঁ, একটা। কোচিংয়ে পড়ায় 3 লাখ টাকা ইনকাম করতেছে মাসে, ভালো চোখে দেখে না। কিন্তু ব্যাংকে ঢুকে 20,000 টাকা স্যালারি, উনি বলবে, ফ্যামিলি বা সমাজ বলবে ভেরি গুড। এটাই সমস্যা। এখন যেসব টিচার যারা পাবলিক স্কুলেও পড়ায়, তারা দেখছি তারা খুবই আপসেট যে তাদেরকে সহকারী শিক্ষক বলা হয়, অ্যাসিস্ট্যান্ট টিচার। এটা কেন? ওয়াই ডাজ দিস সিস্টেম্যাটিক? সমাজের কাঠামো, হয়তো এটা শিক্ষা মন্ত্রণালয় ঠিক করে দেয় নাই। কিন্তু কেন? ইটস সাচ এ স্মল ফিক্স, নো? কেন অ্যাসিস্ট্যান্ট টিচার কেন বলতে হবে তাদেরকে? এটা বুঝি না। এটা ঠিক কে করবে? তুমি আমি এই ঘরে বসে তো এটা ডিসাইড করতে পারবো না। এটা সম্ভবত ওই কাঠামোগত সমস্যা, যে একটা ভালো নাম যদি দেওয়া হয়, কি সমস্যা? তাকে তো স্যালারি 10,000 টাকা বাড়াইতে বলা হয় নাই। একটা গুড নেম দিলে কি হয়? সম্মানটা যেটা দিয়ে ডিজার্ভ। টিচার প্রজাতিটাই বাঁচে সম্মানে। বিশ্বাস করো, টিচার প্রজাতিটাই বাঁচে সম্মানে। সে কত ইনকাম করে ডাজন্ট ম্যাটার। আমি অনেককে চিনি, বছরে শুধু অফলাইনে পড়ায় 4 কোটি টাকা ইনকাম করে। মানে টিচার হয়ে অনেক কামাতে পারবা। হ্যাঁ, মানে এখন আজকে যদি চায়, আজকে 2টা অডি কিনতে পারবে। মানে জাস্ট শোরুমে ঢুকবে আর বলবে অডিটা আমার লাগবে, এটা এখনই কিনতে পারবে। কিন্তু এই মানুষটা হচ্ছে পার্সোনালি হ্যাপি না। সম্মান দেওয়া হচ্ছে না। আমি এরকম অন্তত 5 জনকে চিনি। কারণ সম্মান যে কে দেয় না, বলে যে আমি পড়াই, আমাকে কেউ পাত্তা দেয় না। আজকে যদি ওই টিচারটার ধরো প্রবলেম হয়, গলায় সমস্যা হয়, পুরা সাম্রাজ্যটা বন্ধ হয়ে যাবে। বুঝছো? উনি কথা বলতে পারছে না। হ্যাঁ, এরকম আমি চিনি যে সুন্দর ভয়েস ছিল, পড়াইতে পারতো। এবং আমি তোমার সাথে কথা বলতেছি, আজকে আমার টোন কোনো কারণে ডিস্টার্বড হইলো, আমি কথা বলতে পারছি না, এবং টিচার তো ক্লাস নিতে পারবে না। পুরা সাম্রাজ্যটা শাটডাউন হয়ে থাকবে। এই যে একটা অনিশ্চয়তা, এই অনিশ্চয়তার কারণে ওনার ওই 4 কোটি টাকা ইনকাম করাটা বা 2টা অডি কিনতে পারার যে সার্থকতা বা সামর্থ্য, সেই সামর্থ্যটাও লিস্ট হয়ে যায়। টিচার সম্মানের ক্ষেত্রে বলবো, যদি সারা দুনিয়াও যদি একটা টিচারকে না সম্মান দেয়, তার একটা ক্লাসরুমও যদি দেয়, দ্যাট ফিলিং ইজ, অফকোর্স, এই যে আপনি স্টুডিওতে ঢুকলেন, প্রত্যেকটা মানুষ এসে বলবে যে ভাই আপনার কাছ থেকে হ্যাভি ফিলিং লাগে। কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে ওদের পড়াইতে। 2021 ব্যাচ, কষ্ট হয় তো, কিন্তু বিশ্বাস করে এই কষ্টের এইটা কি, রেজাল্টটা কি, ওরা যখন বলে যে আপনার ক্লাসটা করে আমার রেজাল্টটা ভালো হয়েছে, এটা কি ওকে আমি টাকা দিছি? না। ও আমাকে এখন টাকা দিবে? টাকা ইজ নট এভরিথিং। এই যে ভ্যালুটা এভরিথিং। আমি পরে টাকায় ঠিকই ইনকাম করব, সার্ভিস বেচে স্টুডেন্ট আমার কোর্স ঠিকই কিনবে, কিন্তু আজকে আমি ও যে আমাকে কথাটা বললো, এটা আমার পুরো মোশনটা, আমার পুরো নার্ভাস সিস্টেমটাকে পজিটিভ করে ফেলছে, আমি আরও পড়াবো এরপরে। সো এগুলা মানে সিকোয়েন্সিয়ালি কাজ করে। স্পেশাল। আমরা এখন এডুকেশন সিস্টেম নিয়ে আসি, অনেক কিছুরই শেয়ার করার আছে, বাট প্রথমে একটা ফানি কোয়েশ্চেন যে শুনলাম আর কি, আমরা সবাই বলে ফার্মের মুরগি, দেখে মনে হয় আমরা সবাই ফার্মের মুরগি। আচ্ছা, এটা অত্যন্ত ক্রুশিয়াল একটা ওয়ার্ড। দেখো, আমি আমার কথা আমি খুব স্বাধীন চেতা মানুষ। আমি বলি, ওই কথাটা যিনি বলেছেন অ্যাকচুয়ালি কি, উনি আসলে কি, কোন পিওভি থেকে বলছেন, কাকে বলছেন? উনি কি আসলে সবাইকে বলছেন যে তোমরা ফার্মের মুরগি এভাবে বলছেন? আর কথাটা লিক হয়েছে, উনি কোন পিওভি থেকে কথাটা বলছেন?
ওই পিওভিটা কি, এটা কি জাতিগত উদ্দেশ্য যে আমি তোমাদের সবাইকে যারা ইংলিশ মিডিয়ামে পড়ো, ইংলিশ ভার্সনে পড়ো, তোমরা সবাই ফার্মের মুরগি, এটা আমি সজ্ঞানে বলতেছি, এই লাইন কি উনি বলছে? যদি বলে থাকতো এটা একটা উদ্ধৃতি হইতো যে আমি তোমাদের বলছি, এটা একটা লিক, এটা গায়ে না নিলে হয়তো গায়ে নেওয়ার দরকার নাই। আর ফার্মের মুরগি বলে কি বোঝানো হয়, মানে অত্যন্ত লেস অ্যাডাপটিভ, কিছু হইলেই নুয়ে পড়বে, শক্তি নাই, সামর্থ্য নাই, অ্যাডজাস্টমেন্ট করার পাওয়ার নাই, এরকম কিছু কই? আমি তো দেখি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টগুলো ক্লাসিক্যাল, বাংলা মিডিয়ামে বলদ আছে, ইংলিশ মিডিয়ামে বলদ আছে। So, এই ক্ষেত্রে কি মনে হয় স্টুডেন্টরা ওভার রিয়াক্ট করছে এই লিকে? এক্স্যাক্টলি ওভার, You're sure? 100%। এ ধরা দরকার নেই তো, উনি তো আর অনেক কথা বলতে পারে, কতগুলা কথা ধরছে। উনি তো এইটাও বলে তোমরা লেখাপড়া করো, ভালো রেজাল্ট করো, ওইটা তখন মানুষ কেন পছন্দ করে না? মানে ওইটাই পিঞ্চ হিসাবে নিবে যেটা উত্তেজনা ছড়ায়। তো সোশ্যাল মিডিয়ার খেলা, সে সোশ্যাল মিডিয়ার খেলা। কিন্তু এই 2026 সালে যদি আমাদের দেশে দুই শিক্ষামন্ত্রী, একজন বলতেছে যে বিবিএ ইজ এ ফ্রি ডিগ্রি, সিএসসি ইজ এ ভেকেশন ডিগ্রি, আরেকজন বলছে স্টুডেন্টরা ফার্মের মুরগি, এগুলো কি তাদের সাথে যায়, বা এগুলো কি একটা শিক্ষামন্ত্রী মানে মিনিস্টারদের সাথে যায়? শুনতে তো ভালো লাগে না। এটা তো মানে ধরো একজন মানুষ, তো উনি তো একজন মানুষ, তাই কিন্তু না? এই ধরনের পদে বা এই ধরনের পজিশনে গিয়ে তারা কেন এই ধরনের টাইপের, ওয়াই উইল দে স্পিক লাইক দ্যাট? আবারও বলবো, আমি পয়েন্ট অফ ভিউ বুঝতে হবে। আমারে তুমি বলো, বিবিএতে যারা পড়াচ্ছে বিজনেস, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস কতটুকু শেখানো হয়? হয়তো উনি যিনি বলেছেন, উনি হয়তো ওই পিউভি থেকে বলেছেন বিজনেস তো এরকম ওই যে সাইকেল চালানোর মতো, যে সাইকেল কিভাবে চালাইতো এটার জন্য 700 পেজের বই খুলে লাভ নাই, সাইকেলটার উপরে বইসা প্যাডেল দিতে হবে। তো হয়তো উনি বোঝাইতে চাইছেন যে বিবিএতে হচ্ছে যেভাবে পড়ানো হয় সেভাবে আসলে স্টুডেন্টরা বিজনেস। উনি যখন বলেছে ফ্রি ডিগ্রি, হাজার লাখ লাখ স্টুডেন্ট পড়তেছে বিবিএ, তাদেরকে বলছে যে তোমার ডিগ্রি ইজ এ ফ্রি ডিগ্রি, বাট ইটস এ ভেকেশন ডিগ্রি, ইটস ভেরি অফেন্সিভ। এখন এটা হচ্ছে যে বাংলা প্রথম পত্রের এমসিকিউর মতো, যে এই লাইনটা দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। এখন এটা আসলে কবি কি বুঝাতে চেয়েছেন, এটা তো আসলে কবি উত্তর দিবে, এটার উত্তর তো আসলে আমি দিব না। বাট আমার বিষয়টা হচ্ছে যে আমি যেটা ফিল করি, স্টুডেন্ট তোমরা যারা ইউনিভার্সিটিতে পড়তেছো, ইউনিভার্সিটিতে যেই সাবজেক্টটা স্টুডেন্ট পড়তেছে, এখন এই 2026 সালে এসে তো আর লুকানোর কিছু নাই। একটা স্টুডেন্ট যে গ্র্যাজুয়েশন করতেছে, 4টা বছর একটা সাবজেক্ট পড়তেছে, তার উচিত কি পড়লে, স্টুডেন্টের উচিত কি পড়লে, কিভাবে পড়লে, টিচারের সাথে কিভাবে কমিউনিকেট করলে, বিশ্বের সাথে কিভাবে কানেক্ট করলে এই 4 বছর পরে ও একটা ভালো জায়গায় যেতে পারবে, এটা স্টুডেন্টের উচিত ইউনিভার্সিটির কাছ থেকে আদায় করে নেওয়া। ইউনিভার্সিটি দিবে না। এখন ইউনিভার্সিটিতে কে ভর্তি হয়েছে? ও তো নিজে গিয়ে ভর্তি হয়েছে। ইউনিভার্সিটি তোর ডাইকা নিয়ে এসে ভর্তি করা নাই। যেহেতু তুমি নিজের ইচ্ছা ইউনিভার্সিটিতে গেছো, তুমি নিজের ইচ্ছায় সেমিস্টার ফি দাও, তাহলে এখন তুমি নিজের ইচ্ছায় পড়া আদায় করে নাও। এটা হচ্ছে আমার কথা। এখন কে কি বললো সেটা যদি পৃথিবীর কোনো বড় প্রেসিডেন্টও বলে, ধরেন বাংলাদেশের বাইরের কোনো প্রেসিডেন্ট আইসা বলল যে তোমরা ইউনিভার্সিটিতে যারা পড়ো সবাই ফার্মের মুরগি, ধরেন কেউ বললো, হ্যাঁ, আমার কি আসা যায়? ওর এত একটা রিঅ্যাক্ট কথা, করার কিছু নাই, হ্যাঁ, বলতে ওর চাচ্ছেন। একটা কথায় আমার দেশের কি আসে যায়? আই ডোন্ট কেয়ার ও কি বললো না বললো। আমার স্টুডেন্ট যদি ভালো রেজাল্ট করে দেশের জন্য কিছু করতে পারে, আই কেয়ার। ওই যে হঠাৎ করে কোনো এক পাশ থেকে একটা লিকড ভিডিও বের হয়েছে, আমাকে বলছে, আরে ভাই এটা কি মানে সংবাদ সম্মেলন করে বলছে যে আমি তোমাদের বলছি তোমরা এটা একটা মানুষ হইতেই পারে, বলতেই পারে, ডাজন্ট ম্যাটার, ধরার দরকার নাই। উনি তো আরো অনেক কিছু বলে যে তোমরা ভালো করে লেখাপড়া করো, তখন তোমরা করো। বাট যেমন পডকাস্ট এসে ববি হাজ্জাজ বলল যে ঢাকা ইউনিভার্সিটি ইজ এ কোচিং সেন্টার, অ্যান্ড আপনার ঢাকা ইউনিভার্সিটির অনেক ওপিনিয়ন আছে, সো ওই স্টেটমেন্টটা শোনার পর আপনার রিয়াকশনটা কি ছিল? কোচিং সেন্টারই তো, কোচিং সেন্টার কি খারাপ নাকি? ইন্টারেস্টিং। কোচিং সেন্টার কি খারাপ শব্দ? কোচিংই তো করাচ্ছে, উনি তো সেন্টার না। খারাপভাবে বলছে। আবার তো প্রশ্ন, কবি কি বুঝাতে চেয়েছে? আমি যেটা বুঝি, কোচিং সেন্টার মানে কি খারাপ শব্দ নাকি? কোচিং সেন্টার তো ভালো। কোচিং সেন্টারে বাচ্চাদেরকে আইনা কোচিং দেওয়া হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি কোচিং দিচ্ছে বাচ্চাদেরকে, কোচিং সেন্টার, সমস্যা কি? সো ইউ থিংক উনি ভালোভাবে মিন করেছে আমি জিনিসটা? জানি না তো উনি কি মনে করছে। কবির উপর ডিপেন্ড করে। আমি যেটা বুঝি আর কি, ঢাকা ইউনিভার্সিটিকে কোচিং সেন্টার বললে ঢাকা ইউনিভার্সিটির কোথায় লাগবে, কার লাগবে, মানে কার গায়ে লাগবে? ঢাকা ইউনিভার্সিটির গা আছে, মানে কে নিবে শব্দটাকে খারাপভাবে, কে নিবে? কোচিং সেন্টার খারাপ শব্দ? কে বলছে এটা খারাপ শব্দ? ইউনিভার্সিটি ভালো শব্দ।
তাহলে ইউনিভার্সিটি ভালো শব্দ কিসের বিচারে? ইউনিভার্সিটিতে অনেক বড় বড় বিল্ডিং আছে এই বিচারে? যদি ইউনিভার্সিটিতে রিসার্চ না হয়, ইউনিভার্সিটিতে যদি রাজনীতি হয়, আমার ভাই তোমার ভাই, আর যদি আড্ডা হয়, আর যদি লাইব্রেরির মধ্যে বসে বসে মানুষজন লেখাপড়া না করে, তাহলে ইউনিভার্সিটি এত বড় বড় বিল্ডিং দিয়ে এই উচ্চাভিলাষী শব্দ দিয়ে লাভ কি? তার চেয়ে কোচিং সেন্টার বইলা কেউ যদি সেখান থেকে 4টা সায়েন্টিস্ট প্রডিউস করতে পারে, দ্যাট সাউন্ডস গুড। ফেয়ার এনাফ। এখন পাবলিক প্রাইভেট নিয়ে অনেক ডিবেট চলে, বাট একজন বাংলাদেশি স্টুডেন্ট যে দ্য ব্রাইটেস্ট অফ দ্য নেশন, তার কোন ধরনের ইউনিভার্সিটিতে পড়া উচিত, বা তার কি দেশের মধ্যে পড়া উচিত? বা বাংলাদেশের বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট স্টুডেন্টস, ওদের কি দেশে পড়ানোর কোনো ভালো স্কোপ অ্যান্ড অপরচুনিটি আছে? খুবই ডিফিকাল্ট কোয়েশ্চেন। দেশের বাইরে গেলেই যে লাইফ সাকসেসফুল হয়ে যাবে তার গ্যারান্টি পৃথিবীর কে দিতে পারবে? একটা লোক দেখাও আমারে। তাহলে বাংলাদেশের থেকে which university gives you the best scope to grow and learn? লাইফ, একমাত্র বেস্ট ইউনিভার্সিটি হচ্ছে লাইফ। বুয়েট থেকে পাশ করে জীবনে খুবই রিগ্রেট করছে এমন মানুষ আমি দেখছি। অনেক। ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে নর্মাল সাবজেক্টে লেখাপড়া করে জীবনে অনেক সাকসেসফুল এবং অনেক হ্যাপি আছে আমি এমনও দেখছি। আমরা সোসাইটিতে ডিভাইড করতেছি এসব, আমরা সোসাইটি থেকে ডিভাইড করতেছি। তাইলে ওই যে বুয়েটে যে 1309 জন স্টুডেন্ট ঢুকলো, তারা সবাই জীবনে খুব চার্মিং একটা ক্যারিয়ার করে ফেলতে পারতো। ওইখানেও মনোকষ্ট নিয়ে ওই যে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার একটা খুব ডেঞ্জারাস জিনিস, অনেক ডেঞ্জারাস। মানে ওইখানে আসলে কে কোন জিনিসটাকে কিভাবে দেখাচ্ছে আর আরেকজন কিভাবে দেখতেছে, এই পিওভিটার কোনো স্ট্যান্ডার্ডাইজেশন নাই। তো আমার যেটা ফিলিংস, তোমার যে প্রশ্নের যে সেটার উত্তর হচ্ছে কোনো ছেলে ভালো ইউনিভার্সিটি অফকোর্স ম্যাটার করে, অ্যালামনাই ম্যাটার করে, অ্যালামনাই খুব ম্যাটার করে, কানেক্টিভিটি ম্যাটার করে। আমরা যেগুলোকে র্যাঙ্কিংয়ে বলি, র্যাঙ্কিং, বাংলাদেশ থেকে দেশের বাইরে গিয়ে একটা ছেলে খুবই ব্রাইট একটা স্টুডেন্ট ওই এনভায়রনমেন্টে গিয়েও ফেলার হতে পারে, কারণ সে কোপ আপ করতে পারে নাই। অস্ট্রেলিয়াতে ধরো সিডনিতে একটা ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্ট গেল, তার কী চান্সেস আছে 100% ভালো থাকার? সে তো লোনলিনেস থাইকা একা একা ডরমেটরির মধ্যে লেখাপড়া না করে অন্য কিছু তো করতে পারে। আর এখানে যে বাবা মায়ের সামনে থাইকা যদি এনএসইউ থেকে বিবিএ করে, ও তো ভালো ব্যবসাও করতে পারে। ট্রু। সো এটা পিওভি। যদি কোনো স্টুডেন্ট মনে করে যে আমি ভালো কিছু করব, সে দেশের যে কোনো ইউনিভার্সিটিতে ভালো করতে পারে, দেশের বাইরে গেলেও ভালো করবে। এখানে শুধু টাকা পয়সার ব্যাপার। দেশে পড়তে যেই টাকাটা লাগে সে টাকা যদি ফ্যামিলি দিতে পারে ভালো, আর দেশের বাইরে গেলে যদি ফ্যামিলি সেটা ব্যাকআপ দিতে পারে তাহলে ভালো। এখন আমি বললাম যে দেশের বাইরে গেলে একটা স্টুডেন্ট ভালো করবে, কিন্তু স্টুডেন্টের টাকা নেই, কীভাবে দেশের বাইরে যাবে? সুতরাং আমি কি বলতেছি এটা ওই স্টুডেন্টকে ম্যাটার করবে না। তবে আমার বিশ্বাস ভালো এনভায়রনমেন্ট চুজ করার ক্ষমতা থাকা উচিত একটা স্টুডেন্টের। হ্যাঁ, কোন ইউনিভার্সিটিতে পড়লে এনভায়রনমেন্টটা ভালো, পিয়ার্স ভালো, হ্যাঁ, ওইটা চুজ করার ক্ষমতা স্টুডেন্টের থাকতে হবে এবং ব্যাকআপ থাকতে হবে, টাকা পয়সা থাকতে হবে। ও যদি আজকে মনে করো চলে গেল কোথায়, ধরো ইউনিভার্সিটি ব্রিটিশ কলাম্বিয়ায় গেল, তো ওই পরিমাণ টাকা পয়সার ব্যাকআপ তো তার থাকতে হবে। ওই এনভায়রনমেন্ট তো অবশ্যই ওয়ার্ল্ড ক্লাস এনভায়রনমেন্ট। এটা ধারণা করা যায় যে ওই এনভায়রনমেন্টে কোনো স্টুডেন্ট যদি যায় ওর জীবনে ভালো করবে বিকজ অফ এনভায়রনমেন্ট। সেইভাবে চুজ করবে স্টুডেন্ট, তার ইচ্ছা শক্তি, তার টাকা পয়সা। এপিসোডটা দেখতে দেখে কি খিদে লেগে গেছে? তাহলে একটা আইডিয়া দে। বাংলাদেশের ফার্স্ট এভার ওজি স্ম্যাশ বার্গার ট্রাই করতে চাইলে চলে আসো বসুন্ধরা, গুলশান আর ধানমন্ডি ব্রাঞ্চে। স্ম্যাশ বার্গারসে 100% বিফ ব্যবহার করা হয়, আর এখানে আসলে you'll have some of the best fried chicken, and guess what? Delivering till 5 a.m. সো দেশে থেকে স্টাডি করার জন্য যে আনসারটা আস্তে আস্তে মানে স্ট্রঙ্গার করা, এটা মানে হচ্ছে যে দেশে যে জিডিপি খরচ যেটা আমরা বলি, বা জিডিপি থেকে টোটাল এক্সপেন্ডিচার টুয়ার্ডস দ্য এডুকেশন শুড বি ভেরি হাই। ইনফ্যাক্ট পৃথিবী বা ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ডটা হচ্ছে 6%, বাংলাদেশে এখনও 2%-এরও কম। প্রধানমন্ত্রী আই হ্যাভ আ প্ল্যানে ইটস সাপোজ ডেট 5%, কিন্তু ডেটটা এখনো কনফার্ম করে না কবে হবে। বলেছে যে এটা 5 বছর পরে 5% হবে বলেছে। আমি কোনো একটা নিউজে দেখেছি। এটা তো বিষয়টা কি, এখানে তো আরও জটিল কথা, এটা বললে শেষ হবে না। এই 2% থেকে ইচ্ছা করে 5% 1 বছরে করা যায় না, কারণ এই যে মানে ন্যাশনাল যেই বাজেট, প্রতিটা খাতে খাতে কতটুকু কি যাবে, এটা এত সহজ জিনিস না, এত সহজ জিনিস না। বাট এখন যে 2% আছে, ডু ইউ থিঙ্ক এটা মানে 5% বাড়ায় ফেললে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, নাকি এই 2%টাও ঠিক মতো ইউজ করা হচ্ছে না? এই 2% ইউজ করা হচ্ছে না। এক্সাম্পল দিতে পারবেন? তো
কত এক্সাম্পল তোমার লাগবে? ধরো Go আমি for it. আজকে উপজেলা পর্যায়ে একটা স্কুলে চিন্তা করলাম যে বাংলাদেশে নরসিংদীর একটা উপজেলায় আমি বাচ্চাদেরকে বিজ্ঞান শেখাবো। সিম্পল একটা এক্সাম্পল। উপজেলা শিক্ষা অফিসারকে 50 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলো। উপজেলা শিক্ষা অফিসার একটা রিপোর্ট দিল যে এই উপজেলায় স্যার উপজেলায় ধরলাম একদম কম করে হলো 50টা স্কুল আছে। তো 50টা স্কুলে কত স্টুডেন্ট আছে? ধরলাম 20,000। এই 50টা স্কুলে আমি ল্যাব বানাবো। ল্যাব বানাবে, এটা হচ্ছে কথা। ল্যাবের জন্য ধরো 50টা স্কুলে 500 কোটি দেওয়া হলো, প্রতি স্কুলে 10 কোটি। এখন একটা স্কুলে আমি 10 কোটি টাকা কীভাবে খরচ করতে পারি? এখন উপজেলা শিক্ষা অফিসার ওই যে স্কুলের মধ্যে ল্যাব বসাবে 10 কোটি টাকার। এখন 10 কোটি টাকার ল্যাব যে বসাইলে সেই ল্যাব অ্যাকচুয়ালি স্টুডেন্ট কিভাবে উপকৃত হবে, স্টুডেন্ট যারা ওই ল্যাবটা ইউজ করতে পারবে কিনা, দক্ষ হওয়ার প্রক্রিয়াটা তো রাতারাতি হবে না। তুমি 10 কোটি টাকা দিয়ে একটা ল্যাব বানাই দিলা, সেইখানে ধরো 50টা ধরো 50টা ল্যাপটপ আছে, অনেক ভালো ভালো স্পেসিমেন আছে। এখন স্কুলে ভালো টেকনিশিয়ান নাই, ওই ল্যাবটাকে বাচ্চাদের সামনে বোঝানোর জন্য দক্ষ মানুষটা আগে বানাইতে হবে। এরপর ওই ল্যাবটা 10 কোটি টাকা দিয়ে বানায় দিলেই হবে না। এই ল্যাবের যে ইনস্ট্রুমেন্ট, এগুলাকে কেয়ার করার জন্য, টেক কেয়ার করার জন্য, যেন হারায় না যায়, বাচ্চারা আসলে যেন চুরি না করে, এলাকার লোকজন সেইগুলোর থেকে নিজের মনে করে যেন নিয়ে না যায়, সেই ব্যবস্থা করে তারপরে সেট আপ করতে হবে। এবং আমি শুধু ল্যাব বসাই দিলেই যে আমার উন্নতির হয়ে যাবে তা না, ওই ল্যাবগুলা ব্যবহার করে বাচ্চাদেরকে শিখতে পারতে হবে যে আমি অ্যাকচুয়ালি সায়েন্স বুঝি কিনা। সুতরাং শুধুমাত্র টাকা ঢাললেই হবে না, শুধুমাত্র টাকাটা ঢেলে দিলেই এডুকেশন ঠিক হয়ে যাবে না। বাচ্চাদেরকে শেখানো একটা লম্বা প্রসেস। মানে টাকা ঢেলে ফেলা তো একটা নর্মাল জিনিস, টাকাটা ইউটিলাইজ হবে কেমনে, বিষয়টা হচ্ছে এরকম। যেমন ধরো বলা হইলো নকল প্রতিরোধে আমরা সিসি ক্যামেরা লাগাবো। ধরো এটা তো লাইন একটা, বা হেলিকপ্টার দিয়ে ঘুরে ঘুরে হ্যাঁ দেখবে দেখলাম, ঠিক নাকি হ্যাঁ না। দেখলাম। এখন এটা তো এক লাইনে বলা যায়, সিসি ক্যামেরা লাগানো তো একদিনের ব্যাপার। 100 কোটি টাকার প্রজেক্ট দিবে, কালকে 2 লক্ষ সিসি ক্যামেরা লাগাই দিল। এরপরে ইউটিলাইজেশনটা কি? সিসি ক্যামেরা দিয়ে কি সবগুলো বাচ্চাকে দেখা যায়? আচ্ছা, তাহলে কন্ট্রোল রুম কে মেনটেন করবে? কন্ট্রোল রুমে বৈশাখ কে দেখবে সিসি ক্যামেরা? ইনভেস্টমেন্ট হচ্ছে প্রজেক্টগুলোর উপরে, কিন্তু টিচিং স্টাফের পিছনে কোনো ইনভেস্টমেন্ট নাই। না ইউটিলাইজেশন, ওকে, মেইনটেনেন্স, ইউটিলাইজেশনটা। সুতরাং উন্নতি করার ব্যাপারটা হচ্ছে সার্বিক। এই জন্য 2% থেকে হুট করে 5% খরচ করা যাবে, কিন্তু খরচের আউটকাম হবে না। আউটকামের জন্য অন্তত পক্ষে অপেক্ষা করতে হবে। অপেক্ষা যে আমি কবে নাগাদ ভালো করব, আর আমার ভালো করার প্রসেসটা কি। আমার গ্রামাঞ্চলের বাচ্চারা কি আসলে লেখাপড়া করে? ওরা কি লেখাপড়া করতে চায়? ওদের কি বিজ্ঞানের প্রতি ভালোবাসা আছে? ওরা কি স্কুলে লেখাপড়ার জন্য আকর্ষণ ফিল করে, নাকি স্কুলে এসে আড্ডাবাজি করে? স্কুলের টিচার পড়াইতে চায়, স্টুডেন্ট কি পড়তে চায়? স্টুডেন্ট পড়তে চায়, টিচার কি পড়াইতে চায়? টিচারের কি সে এনভায়রনমেন্ট আছে? টিচার কি সেই এনভায়রনমেন্টে পড়াইতে পারে না। এই কারণে এটা একটা ফুল গেম। শুধু এক পার্টি চাইলে হবে না, বোথ পার্টি চাইতে হবে। এবং পড়ালেখা করে জীবনে যে উন্নতি করা যাবে, এই কিছু দৃষ্টান্ত স্থাপন করতে হবে। একজন সাধারণ পাবলিক স্কুলের টিচার কি হ্যাপি এখন বাংলাদেশে? এটা তো আমি বলতে পারবো না। what you হ্যাপিনেস see and খুবই hear? ডিফিকাল্ট জিনিস। এটা বা সরকার কি তাদের জন্য যথেষ্ট করতেছে at this তাও point বলতে of পারবো time? না, কারণ তার জন্য কি যথেষ্ট সেটা আমি এখান থেকে বলতে পারবো না। আমি যেটা বুঝি আর কি, বাংলাদেশ এমনিতে একটা মানে নর্মাল ডিস্ট্রিবিউটেড কান্ট্রি না। কিছু পার্সন খুবই উন্নত জীবনযাপন করতেছে, আর কিছু পার্সন খুবই অনুন্নত জীবনযাপন করতেছে। আমার যেটা কথা, গভর্নমেন্ট আসলে কতটুকু করতে পারবে 2% দিয়ে? এটা পিউভি, প্রত্যেকটা পার্সনের পিউভি যে সে হ্যাপি কিনা। Right. So as a coaching center, you are covering the gaps in the চেষ্টা system করছি। almost, right? অনেকে এটা আবার অলমোস্ট একটা খারাপভাবে দেখতে চেষ্টা করে, যে ফর এক্সাম্পল অনেকেই দেখে যে কোচিং সেন্টারগুলো বা যারা অ্যাডটেক করে, তারা স্টুডেন্ট হিসাবে they don't see them as a product or as someone to sell their services to manipulate their thinking. এটা কি অনেক বেশি অ্যাগ্রেসিভ অ্যান্ড ডার্ক চিন্তা ভাবনা? এখন অ্যাগ্রেসিভ। ট্রু তো এটা। ট্রু। ইন্টেনশন ম্যাটার করে, দিন শেষে ইন্টেনশন ম্যাটার করে। যে প্রতিষ্ঠান স্টুডেন্টকে প্রোডাক্ট হিসেবে দেখতেছে, তার ইন্টেনশন কি?
সো হাউ ডু আই নো, যখন আমি একটা ফেসবুক অ্যাড আসলো যে এমন একটা অ্যাডটেক ক্লাস আমি কিভাবে জানবো যে এটার একটা মান আছে ভালো, বা এই আমাকে প্রোডাক্ট হিসাবে আমি দেখতেছে না? বলবো যে ইউটিউবে ক্লাস আছে, ইউটিউব তো ফ্রি প্ল্যাটফর্ম, স্টুডেন্ট উইল চুজ যে সে কোথায় যাবে। ফ্রি ক্লাসে স্যাম্পল দেয়, ইউ গো সি কার কেমন হ্যাঁ, কোয়ালিটি। এখন তো হচ্ছে টেলি সেলস আসে, এফটির তো কোনো টেলি সেলস নাই, ফার্স্ট টিউটোরিয়ালের কোনো টেলি সেলস নাই, আজ পর্যন্ত নাই। কিন্তু উই হ্যাভ আলহামদুলিল্লাহ 40,000 স্টুডেন্টস অনলাইন পেইড ব্যাচে। কিছু এডটেক আছে ফোন দিয়ে স্টুডেন্টের সাথে 20 মিনিট কথা বলবে শুধু কোর্স সেল করার জন্য। রাইট। কেন? কারণ তাকে বলা হয়েছে তুমি আমার এখানে জব করো, তুমি আমাকে 100 মিনিট টক টাইম দাও অথবা আমাকে সেল করে এনে দাও। আমি এমন একটা মানুষকে পড়ানো বোঝানোর চেষ্টা করতেছি যার ইচ্ছা নাই আমার কাছে পড়ানোর। তুমি কেন কোর্সটা কেন হ্যালো, তুমি কেন কোর্স কিনবা না, আমার কাছে ভালো কোর্স আছে, এটা বোঝানোর দরকার নাই। আপনি ভালো পড়ান, স্টুডেন্ট উইল চুজ যে কার কাছে সে পড়বে। ডিফারেন্সটা বোঝার জন্য একজন যদি ফাহাদ স্যারের কাছে পড়তে চায়, হ্যাঁ, ইউটিউবে ভিডিও দেখবে, রিসেন্ট ভিডিও দেখবে, ফ্রিতে অনেক ভিডিও, ফ্রিতে ভিডিও আছে, দেখো তুমি কার পড়াবে। হাউ ডু উই নো ইওর মোটিভ ইজ ক্লিন বা পিওর? আমি তো স্টুডেন্টকে বাধ্য করতেছি না আমার কাছে আসার জন্য, আদার অর্গানাইজেশন। কোনো মার্কেটিংও তো করতে হয় না। আমি ফেসবুক অ্যাড চালাই, আচ্ছা, আমি বলবো না আমার কাছে এটা আছে। এখন স্টুডেন্ট যদি নিজে থেকে আসতে চায় আসবে। আপনি আমাকে অফ ক্যামেরা বলছিলেন যে আপনার কোচিং সেন্টার অফলাইনে একটা সার্টেন পর্যায়ে হিট করে গেছে, 360 জন স্টুডেন্ট, 350, হ্যাঁ। এটার বেশি আপনি আর যেতে চান না? মানে অফলাইনে আমি এই মুহূর্তে নিতে পারছি না, কারণ কি আমার টার্গেট তো অনলাইন। তো আমি যদি অফলাইনে বেশি এঙ্গেজড হয়ে যাই তাহলে তো আমি অনলাইনে ফোকাস দিতে পারবো না। কেন অফলাইনে লিমিটটা দেওয়ার মানে আইডিয়াটা কি, যে কোয়ালিটি ড্রপ করার স্কোপ আছে নাকি অনলাইনে বেশি জাস্ট মানে ফোকাস করতে? অফলাইনে এখন বড় করতে পারছি না, কারণ আমার জায়গার সংকুলন হয় না, কারণ অফলাইনের ক্লাসরুম তো লিমিটেড, আমি চাইলে বেশি নিতে পারবো না। কিন্তু অনলাইনে আজকে আমার একটা কোর্সে 5,000 আছে, এটা তো 15,000 হইতে পারে। সো অনলাইনটা আনলিমিটেড কারেক্ট। আর অফলাইনটা লিমিটেড, এই কারণে লিমিটেড জায়গা আমি লিমিটেড রাখছি আর অনলাইনটাকে আনলিমিটেড করার চেষ্টা করতেছি। সো ওভারঅল 6 months into বিএনপি এডুকেশন মিনিস্ট্রি পারফরমেন্স, আপনি কি ইমপ্রেসড নাকি ডিসঅ্যাপয়েন্টেড? একটাও না। জাজমেন্ট কি সো ফার? জাজমেন্ট হচ্ছে আমি সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতেছি যে আমাদের প্রতিমন্ত্রী সাহেব বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছেন, মোটিভেট করার চেষ্টা করছেন। ওনার সাথে আমার চ্যানেলের একটা প্রোগ্রামে দেখা হয়েছে। ভেতরে কি হয় তা আমি জানি না, কিন্তু ধর উনি চেষ্টা যে করছেন এটা সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছেন, হুইচ ইজ গুড। কোনো ধরনের অনিয়ম দেখলে যাওয়া বা চেষ্টা করা বা উপরমহল একটু সিরিয়াস হওয়া, যারা পরীক্ষার কোয়েশ্চেনে গরমিল করতেছে তাদেরকে শোকস করানো, বাট এটা খুবই মানে আনপ্লিজিং যে এইচএসসি পরীক্ষাটা যে হইল, মানে খুবই আনপ্লিজিং, এটা খুবই বাজে। এটা মানে আমি বলবো যদি আমাকে নেগেটিভ পয়েন্ট দিতে হয় যে এইচএসসির পরীক্ষাটা যে হইল, কেমিস্ট্রি পরীক্ষায়, ইন্টারমিডিয়েটের কেমিস্ট্রি পরীক্ষায় 4টা সৃজনশীল ভুল হয়েছে। কেন? হাউ? কেন? কারা প্রশ্ন বানাইছে? ওনাদেরকে এখন স্যাক করা উচিত, সবাইকে স্যাক করা উচিত। কারণ এই যে 12-13 লক্ষ বাচ্চা পরীক্ষার হলে বৈশা ও যে একটা টেনশন করছে, ফিজিক্সের 2টা সৃজনশীল ভুল, ইংলিশ ভার্সনের বানান ভুল, ইংলিশ ভার্সনের বায়োলজি কোয়েশ্চেনে ইংলিশ ভার্সনের কোয়েশ্চেন ভুল, কারা করতেছে এগুলা? এটা নিশ্চয়ই তো প্রতিমন্ত্রী শিক্ষামন্ত্রীর কাজ না। এটা সব যদি একজনকে করতে, তাহলে বাকিরা কি করতেছে? যারা প্রশ্ন বানাইছে, যারা প্রশ্ন চেক করছে, ওনাদের সবার কালেক্টিভ অ্যাকাউন্টেবিলিটি। কালেক্টিভ অ্যাকাউন্টেবিলিটি, ওদের সবার দোষ। এখন এইটা যে দোষী, এই দোষী ব্যক্তি কারা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অন্ততপক্ষে জাতির সামনে সরি বলা উচিত যে এই 2026 সালে এসে আপনারা পাবলিক পরীক্ষায় বাচ্চাদের সাথে এইসব দুষ্টামি করতেছেন। আপনারা 8টা সৃজনশীল দিবেন, 8টা সৃজনশীল, নির্ভুল 8টা সৃজনশীল দেওয়া যায় না? এটা কেমন কথা? প্রশ্নে বানান ভুল থাকবে কেন? জাতীয় প্রশ্নে বানান ভুল থাকবে কেন? আনবিলিভেবল। এসএসসি 26-এর পরীক্ষায় ফিজিক্সের একটা গ্রাফ, তুমি ফিজিক্সের সৃজনশীলটা দেখো, এই গ্রাফটা এরকম কেন? এই গ্রাফটা তো সুন্দর একটা চিত্র দেওয়া যাইতো। নিশ্চিতভাবে কোনো না কোনো অবহেলা আছে এখানে, নিশ্চিত অবহেলা। অলমোস্ট এটা কনস্পিরেসির মতো আর কি। অফকোর্স কেউ না কেউ এখানে অবহেলা করছে বা কোনো না কোনোভাবে অবহেলা হয়েছে, এবং এই অবহেলাটা কেউ সামনে আনতে চাচ্ছে না। তাইলে একদম মূল থেকে কারো না কারো সমস্যা হবে। স্টুডেন্টদের আপসেট হওয়ার একটা কারণ হচ্ছে এই বন্যার মধ্যে, বৃষ্টির মধ্যে তাদেরকে বলা হয়েছে সকাল সকাল গিয়ে হাত টু পানি দিয়ে দে হ্যাভ টু গো সিট দ্য এক্সাম। এটা কেন? এটা তো যে কোনো লজিক্যাল মানুষ জানে যে এক্সামটা পোস্টপোন করতে হবে। এটা নিয়ে আপনার মন্তব্য এটা কি? হইলো যে চাইলে কুমিল্লাতে বন্ধ করতে পারতো, কিন্তু কোনো একটা কারণ আছে এখানে। মানে ধরো
অন্য পার্সপেক্টিভটা একটু বলেন ওদের এন্ড থেকে কি একটা ভাবতেছে ভেরি সিম্পল থিং, কেমনে বুঝায়, অনেক লম্বা কথা, এত কথা আমি কখন বলবো। পরীক্ষা যে হবে, বাংলাদেশে তো যতগুলা জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, গ্রাম, এটা তো একটা ছকে থাকে। এখন ধরো একটা অংশ প্রবলেম পড়ছে কোথায়, কুমিল্লায়, চট্টগ্রামে। তো অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষার কারণে কি হলো, চট্টগ্রাম ক্লোজ, চট্টগ্রাম বিভাগে পরীক্ষা হইল না, কুমিল্লায় ডুবে যাচ্ছে। এখন সব তো ডুবে নাই, ধরো 2719টা সেন্টার আছে। আজকে এই পরীক্ষাটা হওয়া উচিত, হঠাৎ করে রাত্রে বৃষ্টি আসলো, কি হইলো, 5টা সেন্টার ডুবে গেছে ধরো। এখন এই 5টা সেন্টারে পরীক্ষাটা নেওয়া যাচ্ছে না, এটা বোঝা যাচ্ছে, কিন্তু কে সিদ্ধান্ত দিবে যে পরীক্ষা বন্ধ, তোমরা দিও না পরীক্ষা, এই সিদ্ধান্ত শিক্ষামন্ত্রী কেন উনি দিবে, কেন উনি কিভাবে দিবে, ওনার কাছে খবরটা কিভাবে যাবে যে এই 5টা সেন্টারে অবস্থা খারাপ, এই 5টা সেন্টারে আজকে পরীক্ষা নেওয়া যাবে না? এই সিদ্ধান্তটা বা এই সেন্সিটিভিটিটা কে প্রকাশ করবে? জেলা প্রশাসক, টিএনও? বলুক why not? হ্যাঁ, বলবে কিভাবে? টিএনও কাকে ফোন দিবে যে স্যার এই আমাদের এখানের কুমিল্লা এই 5টা সেন্টার তো ডুবে গেছে স্যার, আজকে তো পরীক্ষা নেওয়া যাবে না স্যার, প্লিজ কিছু একটা করেন। এখন এই যে কিছু একটা করেন, কাকে বলবে? So, আপনি বলছেন ইন্টারনাল মিসকোঅর্ডিনেশনের মানে কারণে, পুরো সিস্টেমটাতে কোনো কিন্তু সোশ্যাল মিডিয়া ফোন খুললে বা মানে বাইরে তাকালে তো দে উইল সি যে হ্যাঁ, কিন্তু ডিসিশনটা আর্লি নেওয়া যাচ্ছিল না, কারণ শিক্ষামন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো ডেটা ছাড়া বা কোনো এভিডেন্স ছাড়া জেলা প্রশাসকের মাননীয় জেলা প্রশাসক, টিএনও বা সরকারি ঊর্ধ্বতম কর্মকর্তাদের যেই নেস্টেড হায়ারার্কিটা আছে, এটা মেনটেন করা ছাড়া উনি কোনো কথা বলতে পারবে না। ওনারা যদি বলে যে নেওয়া সম্ভব না, তাইলে উনি বলতে পারবে, আর ওনারা যদি বলে যে নেওয়া সম্ভব, তাহলে উনি চাইলেও বন্ধ করতে পারবে না। এমন একটা প্রাতিষ্ঠানিক কলেবর আছে এখানে। তো সেন্সিটিভিটির জায়গাটাতে আমি দেখতেছি আমার ওই 5টা সেন্টারের 2000 বাচ্চা আজকে পরীক্ষা দিতে পারছে না, কিন্তু ওনাদের মাথায় তো 12 লক্ষ বাচ্চার প্রেশার। তাহলে হুট করে এইটাও বলা যাবে না যে এই 5টা সেন্টারে পরীক্ষা নিও না, ধরেন বলে ফেললো, তাহলে এই 5টা সেন্টারে কি হবে ওদের? ওদের পরীক্ষা নিল না, তাহলে ওদের পরীক্ষা কবে হবে? তাহলে ওদের ওই প্রশ্নটা কখন বানাবে? ওদের প্রশ্নটা তাহলে কে বানাবে? তাহলে আমরা কি এরকম হুটহাট করে 5টা সেন্টার বন্ধ করে দেওয়ার মতো অবস্থায় থাকবো? তাহলে ভবিষ্যতে যদি কখনো এরকম হয়, তাহলে কি হুট করে 6টা সেন্টার বন্ধ, আজকে 6টা সেন্টারে কি হয়েছে, আগুন লাগছে, এই সেন্টার বন্ধ করে দাও, এই ক্ষমতাটা কার? মানে আজকে এই সেন্টারে পরীক্ষাটা হবে না, এই ক্ষমতাটা কার? আর কে ঘোষণা দিবে? আর ঘোষণাটা কখন দিবে, কিভাবে দিবে? সোশ্যাল মিডিয়া এসে বলবে এই কুমিল্লার এই স্কুলটাতে তোমরা আজকে পরীক্ষা দিতে যাও না। মোদি স্টাইল হ্যাঁ, পুরো জিনিসটা একটু ডিফিকাল্ট, রাইট। এই জন্য সোশ্যাল মিডিয়া দিয়ে বিচার করা যাচ্ছে না। সো যখন স্টুডেন্টরা এসে আপনার কাছে এসে আইএম কমপ্লেন করে যে স্যার এই অবস্থা, আপনি তাদেরকে সান্ত্বনা দেন কিভাবে? আমি বলি অ্যাডজাস্টমেন্ট, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ড্যাম। কিচ্ছু করার নাই, সাঁতরে পরীক্ষা দিতে হবে। বাট এটা নিয়ে অনেক রাগারাগি হয়েছিল এবং অনেক ডিমান্ড ছিল। আগামীকাল যদি প্রধানমন্ত্রী বলে যে এডুকেশন মিনিস্টার মিলন ইজ ডিসমিসড, উড ইউ বি সারপ্রাইজড? আমি এসব কোনো কিছুতে সারপ্রাইজড হই না, শকড হই না, এগুলো আসলে কিছু আসা যায় না। এডুকেশন মিনিস্টার আজকে আছে কালকে নেয়, আমারে বলেন এই মিনিস্টার সাহেব একটা বাচ্চার জীবনে কিভাবে প্রভাব ফেলে? সে সবচেয়ে বড় ডিসিশনগুলো নিতেছে। সে ডিসিশন ইমপ্লিমেন্টেশন কেমনে? বাচ্চা তো ওই আগের মতোই পড়াশোনা করে না। ওই যে উপরের চেয়ারের ব্যক্তিটা আসলে কে হবে, সে কতটুকু ভালো হবে, এটা একেবারে লোয়ার টায়ার একটা বাচ্চা বুঝবে না আসলে। আমার খুব খারাপ লাগে যখন আমি সোশ্যাল মিডিয়ায় দেখি বাচ্চারা মন্ত্রী সাহেবকে গালাগালি করতেছে, কিন্তু উনি এমন একটা চেয়ারে বসে আছে, সেই চেয়ারে একক সিদ্ধান্ত নেওয়ার অধিকার নাই। আজকে যদি আমি ওই চেয়ারে থাকতাম না, আজকে আমাকে স্টুডেন্ট গালাগালি করতো। কারণ ওরা আসলে আমরা আসলে সিস্টেম বুঝি না। উনি তো একা পারবে না বলতে, ওনাকে সরাই আরেকজনকে নিয়ে আসলাম, উনিও ওই একই পন্থায় কাজ করবে। ওই জেলা প্রশাসক, টিএনও, শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার, ওনারা যদি কোনো ডেটা না দেয়, আবহাওয়া অধিদপ্তরের কেউ যদি কিছু না বলে, তাহলে উনি উপর থেকে আইসা এককভাবে ফেসবুকের ফিড দেখে কোনো ডিসিশন দিতে পারবে না। স্টুডেন্টরা আপনার আনসার শুনে ইনসাইট পাচ্ছে, বিকজ তারা আসলে অন্য পার্সপেক্টিভ বা অন্য প্রেক্ষাপটে সবসময় ভাবতে পারে না। এক্স্যাক্টলি, চায় না, অবভিয়াসলি চায়ও না, ওরা জানতে চায় না। ওরা জানতে চায় যে আমার জন্য যেটা ভালো সেটাই করেন, কিন্তু ম্যানেজমেন্ট খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট, তুমি সেনসিটিভ। আমারে বলো কুমিল্লার যে স্কুলের সরকারি স্কুলের ডুবে গেছে,
ফেসবুকে আমি দেখলাম। এখন আমি বললাম যে ঠিক আছে পরীক্ষা বন্ধ, বললাম তাহলে কয়টা কেন্দ্রে বন্ধ? আচ্ছা কি বুঝে বন্ধ? কয় মাস পরে হবে আবার, আর ওই পরীক্ষাটা আবার কবে হবে? টাইমলাইন, আল্লাহ। আর ওই পরীক্ষার খাতাটা দেখার পরে কবে নাগাদ রেজাল্ট দেওয়া যাবে? এই ডিসিশনগুলা এত সহজে নেওয়া যায় না। True. আমরা এখন এটাতে বের হয়ে একটা র্যাপিড ফায়ার করব, র্যাপিড ফায়ার 5টা শর্ট কোয়েশ্চেন করব। তুমি কি ঘুমাই যাচ্ছিলে? আমার না, অনেক সিরিয়াস আলাপ হয়ে গেছে, একটু ফান অ্যাঙ্গেলে যাবো 2 মিনিট, তারপর আবার র্যাপিড ফায়ার করব। তোমরা কি মানে টায়ার্ডে বোর হয়ে গেছো যে লোকটা? না না না, ভালো শিওর? লাগছে। তোমাকে দেখে মনে হচ্ছে না। ওরা একটা বালিশ দিলে এখনই ঘুমাবে। র্যাপিড ফায়ার হচ্ছে 5টা কোয়েশ্চেন করব, প্রিটি শর্ট। আপনি তুমি কি answer আমার answer মানে দেন। মানে সমস্যায় ফেলে দিবা? না না না, শিওর? আপনি তো যে পিআর ট্রেন্ড, এখন আপনাকে চাইলেও সমস্যা ফেলতে পারবো না। বলো বলো। বাংলাদেশ এডুকেশন সিস্টেম ইন ওয়ান ওয়ার্ড। নো কমেন্টস। ব্রাজিল আর আর্জেন্টিনা? আর্জেন্টিনা। ফুটবল খেলতে যাওয়া নাকি দৌড়াইতে যাওয়া? ফুটবল খেলা। আচ্ছা, স্টুডেন্ট লাইফের প্রেম নাকি বিয়ে করার পরের প্রেম? বোথ। একটা যদি চুজ করতে হয়? প্রেম শব্দটা মানে এটা কি লম্বা করে বলবো? বলেন। মানে প্রেম শব্দটা পিওভি খুবই ডিফিকাল্ট ওয়ার্ড, খুবই ডিফিকাল্ট ওয়ার্ড। এখন এটা আমার তোমার বলার উপরে কোনো কিছুতে ডিপেন্ড করে না। কারো জীবনে যদি সঠিক সময় সঠিক ব্যক্তিরা সামনে না আসে, সেটাকে ডিসাইড করে বলতে পারবে যে সে বিয়ের আগে আসবে না পরে আসবে। আর সবচেয়ে মূল কথা হচ্ছে কোনো ব্যক্তি পারফেক্ট না, অবস্থা ডিসাইড করে কে পারফেক্ট আর কে পারফেক্ট হবে না। সো এটা আসলে খুব মানে আনভ্যালিড কোয়েশ্চেন। আমি বলবো যে আগে শিখো প্রেম করতে, তারপরে এটা বিয়ের আগে না পরে ডিসাইড করো। আপনার সায়েন্সের পাশাপাশি লাভ নিয়ে কয়েকটা খুবই course বানানো উচিত ছিল। এক্সপিরিয়েন্স না, 8 বছর ধরে সংসার করতেছি তো। মাশাল্লাহ মাশাল্লাহ, না ভেরি গুড। টিচার না হলে কি হইতেন? আমি জানি না, চিন্তাই করি নাই। বেস্ট এডুকেশন মিনিস্টার ইন বাংলাদেশ হিস্ট্রি? নো কমেন্টস। একটাও নাই? নো কমেন্টস। যারা বুঝে নিবে, নো ওয়ারিজ। আর একটু ডিফারেন্ট টপিকে শেষের পর্যায়ে আসছে আমরা বেসিকলি। এই সপ্তাহটা খুবই মেমোরেবল একটা উইক ফর আ লট অফ গুড অ্যান্ড ব্যাড রিজনস বোথ, বাট জুলাইয়ের গণঅভ্যুত্থানের 2 বছর হলো। ইট ওয়াজ এ স্টেট স্পন্সার্ড ম্যাস মার্ডার অফ স্টুডেন্টস। ইট ওয়াজ দ্য ডাউনফল অফ এ ডিকটেটার। অনেকেই মারা গেছে, অনেকেই জেলে ছিল স্টুডেন্টদের পাশে দাঁড়াতে গিয়ে, তার মধ্যে আপনি একজন ছিলেন। 2 বছর পর when you look back, does it feel like it was a long time away নাকি এখনো মনে হয় যেটা জাস্ট একদিনের আগে ছিল? এই চেয়ে ভালো প্রশ্ন করা উচিত আসলে। আমরা ওই এত মার্ডার এত রক্তের পরে কি আমরা আসলে ভালোর দিকে যাচ্ছি না খারাপের দিকে যাচ্ছি? আমি কি ফিল করতেছি এটা আসলে জানার দরকার নেই। আমার কাছে মনে হচ্ছে যে আমরা আগে কিসের জন্য ফাইট করছি? আমি জেল খাটছি, আমাকে পুলিশ মারছে কেন, কিসের জন্য? উপরের অর্ডার। এই উপরটা যে কত উপর এটা তো আমি জানি না। আমি ধরলাম আমারে পুলিশ 1 সপ্তাহ পিটাইছে, আই ডোন্ট মাইন্ড, এইগুলো আমার কিচ্ছু হবে না। কিন্তু ঘটনা হচ্ছে তারপর কি মারলো, মারার পরে মানে আমরা কী চাই? আমরা দেশটা ভালো হবে কবে, এটা হচ্ছে কথা। এই যে আমি যে জেল খাটছি বা আমি যে পুলিশ তো গুলি করে দিতে পারতো। আমি তো ভাবছি যে আমি মানে পিস্তলটা ঠেকে একটা গুলি করে দিতে পারতো। মানুষের দয়ায় আমি বেঁচে আছি, কিন্তু ওইটা একটা মামুলি ব্যাপার আমার কাছে। এখন আমরা স্বাধীনতার যে ফিলিংস আমরা পাচ্ছি, আমরা কি আসলে ভালোর দিকে যাচ্ছি কিনা, এটা হচ্ছে ইস্যু। এটা কোন ইন্ডিকেটর আমি ডিসাইড করব? আমার কাছে, আমি গতকালকে একটা পোস্ট দিছি, আমার 2টা এই ছবি খুব মানুষের সামনে সামনে পৌঁছাইছিল। আমি একটা লাইন বলছিলাম যে তোরা নাই তো আমি অস্তিত্বহীন। কেন জানি স্টুডেন্ট না থাকলে টিচার কি কারে পড়াবে? তো আমার কাছে মনে হয়েছে যে জেল টেল খাটছি বা মাইটের খাইছি, এগুলো আসলে আমার কাছে এখন কোনো ম্যাটারই কোনো ম্যাটার না। এখন আমার চিন্তা হচ্ছে কেন মাইর খেলে, আমার কেন জেল খাটলাম? রিগ্রেট হয়? মানে আমার বাচ্চারা যদি একটু ভালো লেখাপড়া করতো, বা দেশটাতে যদি আরেকটু স্ট্যাবিলিটির দিকে যাইতো, বা হচ্ছে আমার বাচ্চারা কেন জানি আমার মনে হচ্ছে যে 2026-এ এসএসসির রেজাল্টে ফেল এর পরিমাণ বেশি। তো আমি যদি আমাকে যদি বলতো যে আমারে পুলিশ আরও 2 বছর পিটাবে, তাও বাংলাদেশের স্টুডেন্ট লেখাপড়া করবে, আমি মেনে নিতাম। তো 7 দিন পিটানো এটা আমার কাছে কোনো ম্যাটারই না। বা আমি যে জেল টেল খাটছি বা
গুলি টুলি খাইছি এগুলো আমার কাছে কোনো ম্যাটার না। আমি আমার পার্সোনাল ফিলিংসের কোনো ধারই ধারতেছি না। আমি ধারতেছি এইটা নিয়ে বা আফটার দ্য জুলাই, আজকে আরেকটা জুলাই শেষ হইলো, আমরা কি আসলে উন্নতির দিকে যাচ্ছি কিনা, আমার স্টুডেন্ট, আমার এডুকেশন, আমার স্কুলগুলা, আমার কলেজগুলা এটা ডেভেলপ হচ্ছে কিনা, এইটা ম্যাটার করে। তবে আমি এখনও খুব একটা উন্নতি দেখতেছি না, এটা হচ্ছে প্রথম কথা। আমার উন্নতি দেখতে গেলে আমার রাষ্ট্র কাঠামো ঠিক করা লাগবে, রাষ্ট্র কাঠামো ঠিক করা লাগবে। স্বাধীনতা খুব জটিল জিনিস। যে শিক্ষিত না সে স্বাধীনতার মর্ম জানে না। তুমি নিশ্চিত থাকো, বানরকে কলম দিলে সে কবিতা লিখতে পারবে না, সে পাছাটা চুলকাতে পারবে। সুতরাং তুমি কাকে কি দিবা এটা ডিসাইড করতে হবে যে কে আসলে স্বাধীনতা মেনটেন করার মতন যোগ্যতা আছে। তো আমাদের শিক্ষিত হওয়া ছাড়া, আত্মনির্ভরশীল হওয়া ছাড়া, এই লেখাপড়ার ভিতরে প্রবেশ করা ছাড়া মানে কোনো উপায় নেই। এমনও দিন আসতে পারে আমি আবার মাইর খাবো, আমি আবার জেলে যাব, বা আমি না মানে আবার এরকম ঘটনা আবার আসতে একই পারে হতে পারে, যদি আমরা any সেম moment। ভুল পুনরাবৃত্তি করতে থাকি। একই ভুল যদি আমরা আবার করি, আবার এই সিচুয়েশন চলে আসবে। যদি এই সিচুয়েশন না আসতে হয় তাইলে আমাদেরকে সত্য সুন্দর জিনিসগুলোকে প্র্যাকটিস করতে হবে। আগে যেই কারণে ভুল টুল হয়েছে সেই একই কারণ, সেই প্রতিশোধ, সেই প্র্যাকটিস, প্র্যাকটিস, সেই পলিটিক্স, সেই কামড়াকামড়ি যদি এখন আবার করি, আবার এই সিচুয়েশন হবে, আবার হবে। আই ফুললি এগ্রি। এই জন্য আমার মনে হয় যে সত্য সুন্দর প্র্যাকটিস করা লাগবে। আমলা যারা আছে, একটা আমলা যদি ঠিক হয় তাহলে মোটামুটিভাবে কয়েক শত টিচার ঠিক হওয়ার চাইতে একজন আমলা সৎ হওয়া ইম্পর্টেন্ট। কারণ গেম যে আসলে কোন লেভেলে খেলে, সংসদে দাঁড়ায় যিনি কথা বলছেন, দেখা যাবে যে ওনার পিছনেও এর চাইতে বড় পাওয়ারফুল কেউ থাকে, ইয়েস, যে ডিপ স্টেট। সে কি বলবে সেও ডিসাইড করে দেওয়ার মতো লোক থাকে। সংসদে দ্বারা যারা কথা বলছে এরা যে সম্পূর্ণ স্বাধীন তাও না হইতে পারে। সুতরাং বিগ গেমগুলো চোখে দেখা যায় না, দেখা যায় হচ্ছে গেলে যেটা মানুষ দেখায়। সো আমি আল্লাহর কাছে এটাই দোয়া করি যে কিছু জিনিস, সব কিছু তার আমার নিয়ন্ত্রণে নাই, সব কিছু কারো নিয়ন্ত্রণে নাই। এই দেশের ভালো হওয়াটা জরুরি, আর ভালো হইতে গেলে সত্য এবং সুন্দরের চেষ্টা করা লাগবে, আর অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আর অন্যায়ের প্রতিবাদ করার এই স্বাধীনতা এটা থাকা লাগবে, যে এই স্বাধীনতা এখন যে অন্যায় যদি কেউ করে তাহলে ছাড়াছাড়ি নেই। জুলাইয়ের সময় যখন আপনাকে ধরে নিয়ে যায় তখন আপনার স্টুডেন্টদের রিয়াকশন কি ছিল? বুঝতে পারি না, আমি তো থানায় ছিলাম। ও, আমি আয়সা দেখছি যে এক একজন মোটামুটি যে মানে ফেসবুকে শেয়ার টেয়ার দিয়ে বিশ্বাস করে। এখানে আরেকটা মজার জিনিস আছে যে জীবনে আসলে টাফ টাইম আসার দরকার আছে, তাহলে তুমি তোমার আপন মানুষের শক্তি সামর্থ্য বুঝবা। রাইট। আমাকে এক একজন বলছে, ভাই কোনো টেনশন করেন না। আমার তো আলহামদুলিল্লাহ মনে করো যে উপর লেভেল নিচের লেভেল সবার সাথেই, নারায়ণগঞ্জে বড় হয়েছি তো গুন্ডা পান্ডা মারামারি মারপিট সব দেখা বড় হয়েছি। তো ভাই আপনার কোনো টেনশন হলে থানার থেকে যদি ফোন আসে খালি আমারে বলবেন। এমন লোক আমার অন্তত 15 জন আছে ফোন করছে, যেই আমারে পুলিশ নিতে আসছে, মাশাল্লাহ। তো আমিও বুঝছি যে আসলে জীবনে টাফ টাইম আসলে নিজের ক্ষমতা, আপন মানুষের ক্ষমতা বোঝা যায়, যে সুসময় থাকলে তো সবকিছু ভালো। এই জন্য টাফ টাইমের দরকার আছে। যখন আমি গেলাম তখন জীবন আমার কাছে অন্যভাবে আসছে। তো তোমরা আমাকে যা জিজ্ঞেস করতেছো এটা হচ্ছে, আমাকে তো পুলিশ থানা নিয়ে গেল, ওই মোমেন্টে কি কি হয়েছে আমি জানি না আসলে, পরে জানতে পারছি, জেল থেকে আসার পরে জানতে পারছি স্যার আমি এই করছি এই টেনশন করছি। তো মোটামুটিভাবে রিয়াকশন ছিল, আমার বাচ্চারা আমার জন্য অনেক মন থেকে দোয়া করছে, জায়নামাজে বৈশা চোখের পানি ফালাইছে, এরকম অন্তত পক্ষে গার্ডিয়ান কত আছে আমি জানি না। হাজার হাজার ফোন আমি রিসিভ করছি, আপনার জন্য এই করছি, আপনার জন্য এই দোয়া করছি, আমি আপনার জন্য এই পোস্ট দিছি, আমি আপনার জন্য এই কমেন্ট করছি, আমি এই শেয়ার করছি। এগুলো হচ্ছে আবেগ, এগুলো থাকবে, এগুলো আমি পাইছি আলহামদুলিল্লাহ। আপনার তো প্রায় হাজার হাজার স্টুডেন্টের সাথে ডেইলি একটা চলাচল হয়, খুব কমিউনিকেশন। ওনাদের মধ্যে কি কারোর জুলাইয়ের কারণে সিভিয়ারলি ইনজার্ড বা কোনো? অনেক গুলি খাইছে, চোখ টোক ছিল না, ছেঁড়া গুলি খাইছে, সাউন্ড গ্রেনেডে কানে ব্যথা হয়েছে, এরকম হয়েছে। সাউন্ড গ্রেনেড যে আমরা মিরপুর 10-এ কত খাইছি হিসাব নাই। তো আমার রানিং স্টুডেন্টদের মধ্যে একদম রানিং যেগুলো, ওরা তো আসলে সবাই সাহসী না, হিট ইউ দ্য মোস্ট বলতে চাচ্ছিলাম। থাক, এগুলো থাক, সব কিছু জানার দরকার নাই।
সব কিছু যখন জুলাইয়ের কথা মনে পড়ে, ডাজ ইট ফিল লাইক ইট ওয়াজ অনলি এ ডে অ্যাগো, নাকি মনে হয় বহু বছর আর কোনো একটা কথা? অনলি ডে গো মনে হয়, এই কিছুদিন আগে। ডু ইউ থিঙ্ক পিপল আর ফরগেটিং অ্যাবাউট জুলাই? সোশ্যাল মিডিয়া না থাকলে বার্থডে ভুলে যায় মানুষ, আর এটা তো একটা মানুষ ভুলে যায় না গিয়ে। আমার কাছে মনে হয় যে আমাদের উচিত হইলো যে যেই কারণে জুলাইটা হয়েছে পৃথিবীর অন্য সকল কিছুর বিনিময়ে যে এই জুলাই আরেকবার না আসে, ওই চেষ্টা করা, নাহলে আমরা রিপিটেটিভ ভুল করতে থাকবো। লাস্ট প্রশ্ন যাব হচ্ছে যে ভারতের দিকে যদি আমরা একটু তাকাই, ইন্ডিয়া একটা ককরোচ জনতা পার্টি এসে ওনাদের লিডার এসে বলল যে আমি এই রেভলিউশন বা আমি এই প্রোটেস্টে হিরো হতে চাই না। বাংলাদেশের জুলাই মুভমেন্টের ক্ষেত্রে কি মনে হয় এটা একজন দুইজনের হিরোইক এফার্টসের কারণে, নাকি পুরো দেশটা জড়ায় গেছে এর জন্য? জুলাই কারো একক চেষ্টায় হয় নাই, জুলাই সবার চেষ্টায় হয়েছে। কেউ যদি বলে যে আমি এটার একক দাবিদার, ওটা মিথ্যুক। আপনার কি মনে হয় যে বাংলাদেশে দ্যার আর ইন্ডিভিজুয়ালস যারা জুলাই ক্রেডিট নিয়ে? এটা আমি জানি না আসলে, জুলাই ক্রেডিট নিয়ে কে কী করতেছে আমি জানি না। আমার কাছে মনে হচ্ছে জুলাইকে একজনের, আমি বললাম এই আসো আন্দোলন করি, তাই কি সবাই চলে আসবে? কার ঠেকা পড়ছে এত কাজ করা, ইসে করার? সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত। কিন্তু জুলাইটা জানি কি জানি হয়েছিল একটা, সবাই আসছে। তুমি মানুষের চাইলে কি ডাক দিয়ে নিয়ে আসতে পারবা? কিসের বিরুদ্ধে আন্দোলন? কেন আন্দোলন? খালি আন্দোলন আমাদের একটা এই আরেক যন্ত্রণা। আমরা কবে জানি ঠিক হব? খালি আন্দোলন, কিছু হইলেই শাহবাগটা আটকে দাও, কিছু হইলেই আন্দোলন। আমরা কেন জানি সত্য সুন্দর পথে একটা সমাধান করতে পারি না। আমারে তুমি বলো যে আন্দোলনটা হয়েছে কার দাবি? তোমার দাবি। কে সলভ করবে? উনি সলভ করবে। আসো আমরা একটু বসি। কোথায় বসবো? ওই জায়গায়। চলো আসো বসি। তোমাদের কি কথা, আমাদের কি কথা, কিভাবে সম্ভব? এই ছোট্ট ইনিশিয়েটিভ নিতে পারে না। কি হইলো? এই শাহবাগ আটকে দাও। ওইদিকে মানুষ দেশের বাইরে যাবে, তার বিমানের টিকিট হয়েছে 3:30টায়, সে দাঁড়া রয়েছে। একটা রোগী যাবে হসপিটালে, সে দাঁড়া রয়েছে। প্রবলেম হচ্ছে ওনার সাফার করে আরেকজন। কিছু হইলে রাস্তাটা আটকায় দাও। কেন ভাই? এটা রাস্তা আটকায় আন্দোলন করতে হবে? এই উপমহাদেশ থেকে এই বুলশিট জিনিসের কালচারটা কবে যাবে? আপনাদের কোনো দাবি থাকলে জনগণের নির্বাচিত সরকার না, হ্যাঁ, আপনারা প্রসেসে আসেন। আপনি যান, অফিসে যান, আপনাদের কি কথা, আসেন আমরা এটা চাই। আপনারা রুমের ভিতরে মিটিং করে ডিসিশন দেন, সংবাদ সম্মেলন করে একটা ডিসিশন দেন। হুট করে আগারগাঁও বন্ধ করে দাও, অমুক জায়গা বন্ধ করে দাও। মানুষের কষ্ট আমি বলবো যে অনেক ছোটোখাটো জিনিসই মেক সাচ এ বিগ ইম্প্যাক্ট। আমি সেদিন গাড়ি চালাতেছিলাম, আর হঠাৎ করে গাড়ির সামনে পুলিশ এসে থামাইলো। আমি তো ভয় পেয়ে গেছি, কী হয়েছে? 10 সেকেন্ড থামলো, সামনে দিয়ে প্রধানমন্ত্রী গাড়ি গেল, হ্যাঁ বের হওয়া যাও। অ্যান্ড আমি আগে এত গল্প শুনছি যে অ্যাম্বুলেন্সে পেশেন্ট ছিল, প্রধানমন্ত্রী মুভ করতেছে, ঘন্টাখানেক হয়ে গেছে, পেশেন্ট অ্যাম্বুলেন্সে মারা গেছে। তো কেমনে হইলো বিষয়টা? কেন? এইটাই আমি মনে করো যে স্মল ডিসিশনস মেক এ ভেরি বিগ ইম্প্যাক্ট। আর কি একটা কাজে করার প্রসেসটাকে সুন্দর করে করতে চাইলেই করা যায়। হ্যাঁ, একটা জিনিস সহজ করে করতে চাইলেই করা যায়। এই রাস্তাঘাট বন্ধ করা, স্ট্রাইক, আমি ব্যক্তিগতভাবে অপছন্দ করি। অনেকে বলবে এইটা ছাড়া এই উপমহাদেশে আর প্রবলেম সলভ করার উপায় নাই। আরে ভাই, 50 বছর ধরে নাই, এখন আমরা নতুন করে প্র্যাকটিস করি না? আমার বাপ দাদারা যেই কাজ করে গেছে, এটা ঐতিহ্য বইলে আমি যদি এখনও সেই কাজই করি, তাহলে আমি ডেভেলপ হইলাম কোথায়? তখনকার ওনাদের সময়ে কোনো প্রসেস ছিল না, কিন্তু আমরা এখন প্রসেস বাইর করি। আজকে এই জুলাই মাসে আমরা শপথ নেই যে ঠিক আছে রাস্তাঘাট আমরা ভাই আটকাবো না, আমরা প্রসেস মেনটেন করে করব। আমরা হচ্ছে আমাদের কোনো দাবি দেওয়া থাকলে আমরা নির্দিষ্ট মন্ত্রণালয়ে যাব, ওনারাও মানে বাধ্য থাকবে কথা শুনতে, লজিক্যাল কথা, এই কথা আমরা চাই। কথা হবে মন্ত্রণালয়ে, রাস্তা ওপেন থাকবে, মানুষজন যাতায়াত করবে নির্বিঘ্নে, নির্ঝঞ্ঝাটে, এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মানুষকে হেল্প করবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও মানুষ পছন্দ করবে। এই দেশটাই তো আমরা চাই। তা না হইলে ওই দিল্লি না ঢাকা বইলা লাভ নাই তো। পরে দেখা গেছে যে যেই হচ্ছে ভারতের ভিসা অন করছে, পরের দিন 1 লাখ মানুষের সিরিয়াল। তাহলে কারাই হচ্ছে এই প্রোটেস্ট করলো, আর কারাই তাহলে সিরিয়ালে দাঁড়াইলো? যদি আমরা ঢাকাকে এতই পছন্দ করি, তাহলে এই সিরিয়ালে দাঁড়ানো মানুষগুলো কারা? ওরাও আবার দিছে দিল্লি না ঢাকা। পরে যদি জিজ্ঞেস করা হয় কেন এটা দিতেছেন, কইছে পাশের বাসায় ও দিচ্ছে তাই আমি দিচ্ছি। প্রবলেম হচ্ছে। শেষ প্রশ্ন হলে একটু আপনার থেকে থটফুল একটা আনসার চাবো যে আপনাকে যদি কালকে এডুকেশন মিনিস্ট্রির অ্যাডভাইজার বানানো হতো,
আপনি তাকে একদম মেইন অ্যাডভাইসটা কি কি শেয়ার করতেন আসলে, বা আপনি তাকে কি ধরনের অ্যাডভাইস দিতেন আসলে? কঠিন প্রশ্ন, অনেক চিন্তা করে বলতে হবে তার। জেনে থটফুল। অ্যাডভাইজার একদিন বানাইলে হবে না। ধরুন আপনাকে নেক্সট 4 বছরের জন্য এডুকেশন মিনিস্টার অ্যাডভাইজার বানাইলো, আপনি তাকে মূল অ্যাডভাইসটা আসলে কি দিবেন? উপরে অ্যাডভাইস দিয়ে লাভ নেই, নিচে করতে হবে। কাজ উপরে করে লাভ নেই, নিচে করতে হবে। পুরা স্ট্রাকচারে গলদ আছে, পুরা স্ট্রাকচারেই গলদ আছে। মানে মানে নিচ থেকে সোজা করতে হবে সব, উপর থেকে সোজা হবে না, নিচ থেকে সোজা করতে হবে। একটা উপজেলাকে ঠিক করতে হবে আগে, একটা উপজেলা। ওই উপজেলাটা যেই মডেলে ঠিক হবে সেই মডেলে বাকি উপজেলাগুলোকে ধরতে হবে। মানে একদিনে রাতারাতি হামারি কিছু করে ফেলা যাবে এই বাংলাদেশ এটা সম্ভব না। ইম্পসিবল, এত বড় দেশ। একটা ছোট স্যাম্পল সাইজকে ঠিক করা লাগবে। ওই ছোট স্যাম্পল সাইজটা যদি ঠিক হয় তাহলে বাকিগুলো ঠিক করা লাগবে। এবং এইটা যে স্কুলের সংখ্যা বাড়ায় দিলাম, টিচারের সংখ্যা বাড়ায় দিলাম, এগুলো নিউজে শুনতে ভালো লাগে, বাট হ্যাঁ, অ্যাকচুয়াল ক্লাসরুমে এসি এফেক্ট দিয়ে দিলাম, তারপরে হচ্ছে যে স্কুল ব্যাগ দিল, স্কুল ব্যাগ দিয়ে দিলাম, এতে করে আসলে এডুকেশনের হবে টোটাল না। সিস্টেমটা হবে না। বাচ্চাদের ভিতরে লেখাপড়ার আগ্রহ তৈরি করার যে প্রসেস, এটা লং টার্ম প্রসেস। একবার শুরু করতে হবে এবং ধরে Grassroots থেকে শুরু এটারে হবে। এক যুগ চালাইতে হবে, এক যুগ, কোনো থামাথামি নাই, কোনো নকল করা যাবে না, পাস করতে হবে একদম পড়াশোনা করে। অ্যাসেসমেন্ট সিস্টেমটা টাফ করতে হবে, হ্যাঁ অ্যাসেসমেন্ট সিস্টেমটা টাফ করতে হবে, যে যেই বাচ্চা লেখাপড়া করবে সেই বাচ্চা A+ পাবে। Correct. ভুরি ভুরি A+ দিয়ে কোনো লাভই নাই। প্রশ্নটা এমন স্ট্যান্ডার্ড করতে হবে যে 60% বাচ্চা যারা নর্মাল লেখাপড়া করছে ওরা অ্যান্সার করতে পারবে, Correct. 20% একটু অ্যাভভ কোয়েশ্চেন টাইপ অফ হবে, আর একদম 20% হবে টপ লেভেল, যে এটা স্বাভাবিক স্টুডেন্ট পারবে না। কখনো পারবে না। তার মানে A+ পাবে একদম লিমিটেড স্টুডেন্টগুলা, ওরাই হচ্ছে অ্যাকচুয়ালি লেখাপড়া যেটা করছে। গ্লোবালি দ্য বেঞ্চমার্ক ইজ দেয়ার, বাট বাংলাদেশে এটাই অ্যাকশন আমি বলবো আগে অ্যাসেসমেন্টটা, মানে প্রথম স্টেপটা হবে যে পাবলিক পরীক্ষাগুলা এগুলা এত স্ট্যান্ডার্ডাইজ করা এবং অ্যাসেসমেন্ট সিস্টেমটাকে ভালো করা, যে আমি ভুরি ভুরি A+, 1 লক্ষ 2 লক্ষ A+, এগুলা যে একদম জাস্ট নাম কাওয়াস্তে একটা ডেটা, এটা আমরা সবাই বুঝছি এখন। যেই বাচ্চাগুলা ভালো লেখাপড়া করছে ও ডিমোটিভেটেড হয়ে যায়, ইয়া যে আমার ফ্রেন্ড ওর আমি জীবনভর দেখলাম কিচ্ছু পড়াশোনা করলো না, ওই A+ পাইলে আমি A+ পাইলাম, ও ডিমোটিভেটেড হয়। Fahad sir, thank you for coming today. Excellent একটা session. Thank you so much. এটা আমাদের সিজন ফিনালে ছিল অ্যাকচুয়ালি, so there is that. যাওয়ার আগে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সিগনেচার যে গিফটটা, ও থ্যাংক ইউ। yes, ইয়েস, মিলছে ক্লোজ এনাফ। এনাফ চলে। আমার টি শার্ট, আমাদের প্রথম ব্ল্যাক কালার টি শার্ট আমরা শুরুতে বানাইছিলাম, স্টিল আমি এটা পরে, আমি আজকে এটাই পরে আসতাম, কিন্তু এটা আমাদের খেলার টি শার্ট ছিল, জি। থ্যাংক ইউ সো মাচ। Excellent, Vera. Thank you so much. And that was another episode of Scandalous. Hope you guys are very, very excited for the new season coming very, very soon. If you enjoyed the episode, do like, share, and subscribe. And until next time, stay safe.